পত্রের অধ্যায় নাম্বার 8 মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে মূলধন বাজেটিং কাকে বলে। তাহলে আসেন, টপিকটার নাম হচ্ছে মূলধন বাজেটিং। আসলে মূলধন বাজেটিং হচ্ছে একটা প্রক্রিয়া। মূলধন বাজেটিং কি? একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অর্থাৎ আমি ধরেন কোনো একটা জায়গায় দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করতে যাচ্ছি। ধরেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, সেই 1 লক্ষ টাকা আমি কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করব। এই যে আমি বিনিয়োগ করব না করব না, এই যে সিদ্ধান্ত নিব, সেটাই হচ্ছে মূলধন বাজেটিং। আমার কাছে 1 লক্ষ টাকা আছে এই মুহূর্তে মূলধন। এই 1 লক্ষ টাকা আমার কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত নাকি বিনিয়োগ করা উচিত না, এই সিদ্ধান্তটাকে মূলত আমরা মূলধন বাজেটিং বলি। তাহলে যদি প্রশ্ন করা হয় মূলধন বাজেটিংয়ের প্রধান উদ্দেশ্য কী, বা মূলধন বাজেটিং কেন করা হয়, বা মূলধন বাজেটিং কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্নে আসে মূলধন বাজেটিং কাকে বলে, তখন আপনি অ্যান্সার দিবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়। আর এই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আমরা খুঁজে বের করি সর্বোত্তম প্রকল্প। ধরেন আমার কাছে টাকা আছে 1 লক্ষ টাকা, এখন আমি একটা প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছি, কিন্তু আমার কাছে অপশন হচ্ছে 4টা প্রকল্প। আমার কাছে এ নামে একটা প্রকল্প আছে, বি নামে একটা প্রকল্প আছে, সি নামে একটা প্রকল্প আছে, ডি নামে একটা প্রকল্প আছে, 4টা প্রকল্প। তো এই যে 4টা প্রকল্প থেকে আমি আসলে বিনিয়োগ করতে পারবো একটাতে। তাহলে 4টার মধ্যে একটা খুঁজে বের করাকেই মূলত আমরা, বা 4টার মধ্যে একটা খুঁজে বের করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলতেছি মূলধন বাজেটিং। তাহলে মূলধন বাজেটিং এর প্রধান কাজ কি? সর্বোত্তম প্রকল্প খুঁজে বের করা বা সর্বোত্তম প্রকল্প বাছাই করা। তাহলে ফার্স্ট গেল মূলধন বাজেটিং কাকে বলে বা মূলধন বাজেটিং কি জিনিস। এবার আসা যাক মূলধন বাজেটিং এর ধাপ। আমরা 5টা ধাপে মূলধন বাজেটিং করে থাকি। সাধারণত 5টি ধাপে মূলধন বাজেটিং করা হয়। তাহলে ধাপ কয়টি? 5টি। মূলধন বাজেটিং এর ধাপ 5টি। 1 নাম্বার প্রকল্প প্রণয়ন অথবা চিহ্নিতকরণ। আপনি কোন কোন প্রকল্পে বিনিয়োগ করতে চাচ্ছেন সেটা আগে খুঁজে বের করেন। আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন প্রকল্পে বিনিয়োগ করতে চান। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা আপনি কোথায় বিনিয়োগ করবেন? আপনি কি একটা ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে দাঁড় করাবেন, নাকি আপনি নতুন কোনো স্থায়ী সম্পদ কিনবেন, নাকি আপনি একটা গাড়ি কিনবেন, নাকি আপনি একটা সিএনজি অটো রিক্সা কিনবেন? অর্থাৎ কী করবেন আপনি এই টাকাটা দিয়ে? আপনি কিছু প্রকল্প খুঁজে বের করেন। তাহলে প্রকল্প প্রণয়ন অথবা চিহ্নিতকরণ। 2 নম্বর ধাপ, সেই প্রকল্পগুলোকে আপনি মূল্যায়ন করেন। প্রকল্প মূল্যায়ন। মূল্যায়ন বলতে বোঝাচ্ছে আসলে এই প্রকল্পগুলো থেকে আপনার ফিডব্যাকটা কি আসবে, আপনি কত বছরের মধ্যে আপনার বিনিয়োগকৃত টাকা ফেরত পাবেন, এই প্রকল্প থেকে প্রতি বছর আপনার লাভের হার কেমন হতে পারে, এই প্রকল্পগুলোর থেকে প্রকল্পগুলোর বর্তমান মূল্য, অর্থাৎ বর্তমান মূল্য, এটা আপনাকে প্রফিট হবে না লস হবে, এই জিনিসগুলো খুঁজে বের করবো আমরা 2 নম্বর ধাপে প্রকল্প মূল্যায়ন। এখন এই প্রকল্প মূল্যায়ন করা হয় কার মাধ্যমে? প্রকল্প মূল্যায়ন করার জন্য কিছু পদ্ধতির নাম আপনারা শুনে আসছেন, এআরআর, পেব্যাক পিরিয়ড, এনপিভি, আইআরআর, এরকম কিছু পদ্ধতির নাম আমরা শুনে আসছি। এগুলো দ্বারা আসলে প্রকল্প মূল্যায়ন করা হয়। তাহলে আমরা যে ম্যাথগুলো করি এই কাজটা হচ্ছে প্রকল্প মূল্যায়নের কাজ। তারপরে আসেন, তাহলে 1 নম্বরে আমরা প্রকল্প প্রণয়ন করব, তারপর আমরা প্রকল্প মূল্যায়ন করব, এরপরে 3 নম্বর প্রকল্প নির্বাচন করব। প্রকল্প নির্বাচন অর্থাৎ আমি এই যে 2 নম্বর ধাপে প্রকল্প মূল্যায়ন করলাম, ধরেন আমার কাছে 4টা প্রকল্প আছে, 4টা প্রকল্প আমরা মূল্যায়ন করছি। প্রথম প্রকল্প থেকে আমরা 2 বছরের মধ্যে টাকা ফেরত পাবো, দ্বিতীয় প্রকল্প থেকে আমরা 3 বছরের মধ্যে টাকা ফেরত পাবো, তৃতীয় প্রকল্প থেকে আমরা 1.5 বছরের মধ্যে টাকা ফেরত পাবো। তাহলে এই 3টার মধ্যে থেকে আমি যে কোনো একটাকে বেস্ট প্রকল্প বলবো, সর্বোত্তম প্রকল্প বলবো। তো কোনটাকে সর্বোত্তম বলবো? যেটা থেকে সবচেয়ে তাড়াতাড়ি টাকা ফেরত পাচ্ছি, অর্থাৎ 3 নম্বর যেখান থেকে আমরা 1.5 বছরের মধ্যে টাকা ফেরত পাই। একটা 1.5 বছর, একটা 2 বছর, একটা 3 বছর সময় লাগতেছে। তাহলে সবচেয়ে দ্রুত যেই প্রকল্প থেকে টাকা পাচ্ছি সেটাকে আমরা সর্বোত্তম বলতে পারি। এই পদ্ধতিটাকে আমরা বলি পেব্যাক পিরিয়ড। কত দিনের মধ্যে টাকাটা আমরা ফেরত পাচ্ছি। তাহলে আমি বললাম যে সি সবচেয়ে ভালো। এই জিনিসটাই হচ্ছে প্রকল্প নির্বাচন। তাহলে 2 নম্বর ধাপে আমরা কি করলাম? প্রকল্প এ এর পেব্যাক পিরিয়ড বের করলাম, প্রকল্প বি এর পেব্যাক পিরিয়ড বের করলাম, প্রকল্প সি এর পেব্যাক পিরিয়ড বের করলাম। আর 3 নম্বর ধাপে গিয়ে 3টা প্রকল্প থেকে সবচেয়ে বেস্ট প্রকল্পটা বাছাই করছি। সবচেয়ে বেস্ট প্রকল্পটা কোনটা? সাপোজ সি প্রকল্প। কেন? ওখানে পেব্যাক পিরিয়ডের পরিমাণটা বা সময়টা সবচেয়ে কম। আচ্ছা, তাহলে প্রথম ধাপ প্রকল্প প্রণয়ন করা, দ্বিতীয় ধাপ এই পদ্ধতিগুলোর মাধ্যমে প্রকল্প মূল্যায়ন করা, আর তৃতীয় ধাপ এই সবগুলো প্রকল্প থেকে সর্বোত্তম প্রকল্পটা খুঁজে বের করা। এই জিনিসটাকে আমরা বলি প্রকল্প নির্বাচন। এখন আপনি ঠিক করছেন যে আমি সি প্রকল্পে বিনিয়োগ করব,
মানে আপনি নির্বাচন করছেন 3 নম্বর ধাপে। 4 নম্বর ধাপে তাহলে আপনি বিনিয়োগ করেন, এই জিনিসটাকে আমরা বলি প্রকল্প বাস্তবায়ন করা। তাহলে 4 নম্বর ধাপ। তাহলে মূলধন বাজেটিং এর 4 নম্বর ধাপ হচ্ছে প্রকল্প বাস্তবায়ন। এখন বাস্তবায়ন করলেই কি আসলে কাজ শেষ? দেখেন, আমরা যখন প্রকল্প বাস্তবায়ন করি তখন আমরা চিন্তা করি আমাদের অনেক টাকা লাভ হবে, আসলেই কি আমাদের লাভ হয় কিনা এই জিনিসটা যাচাই করা তো দরকার। কারণ আমি প্রকল্প বাস্তবায়ন করলাম, আমি চিন্তা করলাম আমি চকবাজারে একটা রেস্টুরেন্ট দেবো, এখানে প্রচুর বিক্রি হবে, কারণ আগে থেকে যে রেস্টুরেন্টগুলো আছে ওরা প্রচুর প্রফিট করতেছে, ওদের ব্যবসাটা খুব ভালো হচ্ছে। তো আমি ওদের দেখা দেখি কী করলাম, একটা রেস্টুরেন্ট দিলাম চকবাজারে। তো দেওয়ার পরে বাস্তবায়ন করে ফেলছি, মানে রেস্টুরেন্ট অলরেডি দিয়ে ফেলছি। এখন আমার ইচ্ছা ছিল ডেইলি এখান থেকে সাপোজ 30,000 টাকা কী করবে বিক্রি হবে এবং আমার মোটামুটি 4 থেকে 5,000 টাকা লাভ হতে পারে। তাহলে আমার একটা টার্গেট ছিল ডেইলি 30,000 টাকা আমি সেল করবো মিনিমাম। তাহলে আমি প্রকল্প বাস্তবায়ন করলাম, বাস্তবায়ন করার পর এবার আমাকে আসলে বাস্তবে দেখতে হবে আসলেই কি আমার ডেইলি 30,000 টাকা সেল হচ্ছে। এই জিনিসটা যদি না হয় কেন হচ্ছে না, কি বাবুর্চির সমস্যা, খাবার দাবারের মান ভালো না, নাকি আমার যারা ওইটাকে কি বলি আমরা আসলে কেয়ারটেকার যারা তারা ভালো না, নাকি আমি যাকে ক্যাশে বসালাম সে কোনো রকম জালিয়াতি করতেছে, নাকি যারা ওই যে টেবল বয় ওরা কোনো সমস্যা করতেছে কিনা। হ্যাঁ, তো এই পূর্ণাঙ্গ ব্যাপারটাকে আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে আমি যে হিসাব করছি প্রতিদিন আমি 30,000 টাকা করে আয় করব, সেখান থেকে আমার প্রফিট হবে মিনিমাম 4 থেকে 5,000 টাকা, এই জিনিসটা আসলেই কি বাস্তবে হচ্ছে। এই কাজটাকে আমরা বলি প্রকল্প পুনঃমূল্যায়ন করা, পুনরায় একটু দেখা যে আসলে আমি যা চিন্তা করছি সেটা বাস্তবে হচ্ছে কিনা। তাহলে 5 নম্বর ধাপের নাম হচ্ছে প্রকল্প পুনঃমূল্যায়ন। পুনঃমূল্যায়ন অর্থাৎ পুনরায় মূল্যায়ন করা। এই পুনঃমূল্যায়ন ধাপে আমরা দেখি প্রকল্পের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যদি প্রকল্পের মধ্যে কোনো সমস্যা থাকে সমস্যাগুলো আমরা খুঁজে বের করি এবং এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি, ত্রুটি বিচ্ছুতি উদ্ঘাটন করি এবং সেটাকে সমাধান করার চেষ্টা করি এই 5 নম্বর ধাপই। এবং এই ধাপটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রকল্পটাকে অনেকদিন টিকিয়ে রাখার জন্য। তাহলে মূলধন বাজেটিংয়ের ধাপ কয়টি? 5টি। আমি আগেই বলছি আমার অন্য ক্লাসগুলোতে যে আমার উদ্দেশ্য কিন্তু আসলে আপনাকে সরাসরি ম্যাথ শেখানো না, সরাসরি সূত্র শেখানো না, আমি A to Z আলোচনা করার চেষ্টা করবো। এই জন্য আমি একদম এগুলো সহ আলোচনা করতেছি। কারণ অনেকেই বলতে পারে স্যার মূলধন বাজেটিং একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, আপনি এগুলো কি আলোচনা করতেছেন। আমার প্রধান উদ্দেশ্য আসলে মূলধন বাজেটিং আপনাকে অল্প কিছু জিনিস আলোচনা করা না, ডিটেলসটা আলোচনা করা। ওকে, তারপরে আসেন আমরা এরপরে আসি। তাহলে কি কি বললাম? মূলধন বাজেটিং ধাপ তাহলে কয়টি? 5টি। প্রকল্প প্রণয়ন, প্রকল্প মূল্যায়ন, প্রকল্প নির্বাচন, প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প পুনঃমূল্যায়ন। তাহলে মূলধন বাজেটিং এর ধাপ গেল, 2টা পয়েন্ট শেষ করলাম। মূলধন বাজেটিং কাকে বলে, মূলধন বাজেটিং এর ধাপ। এবার 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে যাওয়ার আগে বলি অনুপাত বিশ্লেষণ ক্লাস আমি যেরকম বলছি আপনারা নোট করবেন, নোট করে আমাকে নোট খাতাগুলো ছবি দিবেন। কোথায়? ফেসবুকের যে গ্রুপটা আছে আমাদের গ্রুপে নোট খাতার ছবিগুলো দিবেন, আমি দেখবো যে আপনারা নোট করতেছেন কিনা। ঠিক আজকেও একই কথা, মূলধন বাজেটিং চ্যাপ্টারটা পুরোটা যখন শেষ হবে রেকর্ডেড লাইভ ক্লাসটা থেকে আপনারা বসে বসে কী করবেন, সুন্দর করে নোট করবেন পুরো চ্যাপ্টারটা। নোট করার পর আমাকে এটা ফেসবুকের গ্রুপে দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা নোট করতেছেন জিনিসটা। ঠিক আছে, এবার আসা যাক 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকল্পের প্রকারভেদ। প্রকল্প কত প্রকার? আমরা যে প্রকল্প খুঁজে বের করতে চাচ্ছি বা আমরা যে প্রকল্পে বিনিয়োগ করতে যাচ্ছি এই ধরনের প্রকল্প কয় প্রকার? প্রকল্পের প্রকারভেদ। ম্যানেজমেন্ট একটা প্রশ্ন আসে যে প্রকল্প কোন ধরনের পরিকল্পনা? প্রকল্প একাত্মক পরিকল্পনা। প্রকল্প মানে হচ্ছে যেটা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। হ্যাঁ, তো প্রকল্পের জন্য পরিকল্পনা হয় সাধারণত একার্থক। এই জন্য এমসিকিউতে প্রশ্নটা আসে প্রকল্প কোন ধরনের পরিকল্পনা, অ্যান্সার দিবেন একার্থক পরিকল্পনা। তাহলে প্রকল্পের প্রকারভেদ। প্রকল্প কয় প্রকার? প্রকল্প 2 প্রকার। মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে প্রকল্প 2 প্রকার। কি কি? 1 নম্বর স্বাধীন প্রকল্প, ইংরেজিতে আমরা এটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। আর 2 নম্বর পরস্পর বর্জনশীল প্রকল্প। পরস্পর বর্জনশীল প্রকল্প ইংরেজিতে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। আর স্বাধীন প্রকল্পের ইংরেজি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। হ্যাঁ, আচ্ছা, আরও কয়েকজন আপনারা অ্যাড হয়েছেন। ঠিক আছে, আপনারা কি শেয়ার করছেন কিনা আমি দেখব।
অনেকে অলরেডি প্রশ্ন করা শুরু করছেন, স্যার কর পূর্ব কর পরবর্তী এগুলো কখন বের করে? হ্যাঁ, এগুলো তো আসতেছে সিরিয়ালে, প্রশ্ন একটু পরে নিব। আমি আগে আসলে বেসিক জিনিসগুলো আলোচনা করি, তারপর আপনাদেরকে আজকে যা যা লাগবে বেসিক সেগুলো সব ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো আসেন, বলতেছিলাম যে প্রকল্প কয় প্রকার? উত্তর হচ্ছে প্রকল্প দুই প্রকার, একটা স্বাধীন প্রকল্প আর একটা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। আগেই বলছি, যেহেতু ফিনান্সের একটা প্রথম লাইভ ক্লাস আমার, আমি খুব ইজি হওয়ার চেষ্টা করতেছি আপনাদের সাথে, যাতে পয়েন্টগুলো আলোচনা করতে পারি। এবং খুব ভয় হচ্ছে আমার যে আমি সবগুলো পয়েন্ট পূর্ণাঙ্গ আলোচনা করতে পারবো কিনা, এই জন্য দোয়া করতে থাকেন যাতে সবগুলো পয়েন্ট আমি আমার মতো ডিটেলস, অর্থাৎ ক্লাসে যেভাবে আলোচনা করি, ইউটিউবের ক্লাসগুলো যেভাবে নেই সেভাবে যাতে পূর্ণাঙ্গ আলোচনা করতে পারি, আপনাদের সুবিধা হয় যাতে। যাই হোক, এ পর্যন্ত ঠিক আছে, বাকিটা দেখেই পারে কিনা। তো বলতেছিলাম প্রথমটা কি? স্বাধীন প্রকল্প, ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। এখন স্বাধীন প্রকল্প মানে কি? ধরেন আমার একটা কলম প্রয়োজন, আমি একটা কলম কিনতে যাচ্ছি, কালো কলম, অথবা আমি একটা মার্কার কিনতে যাচ্ছি। এখন আমি মার্কারটা কেনার জন্য কি করলাম, 60 টাকা পকেটে নিয়ে দোকানে গেলাম, যে বললাম ভাই আমার একটা মার্কার লাগবে, এটার নাম হচ্ছে সিগমা ফ্লো, আমার একটা সিগমা ফ্লো মার্কার লাগবে, আছে কিনা? তখন দোকানদার হয়তো বলবে আছে অথবা নাই, যদি থাকে আমি মার্কারটা নিয়ে চলে আসবো, এবং যদি এটা আমার জন্য ভালো হয়, এটা আমার যদি দরকার হয়, আমি এটা মার্কারটা কিনে চলে আসবো, আর যদি না থাকে মার্কারটা না কিনে ফেরত আসবো। আচ্ছা, আমি কয়টা মার্কার কিনতে গেছি? একটা। তারা আমার এখানে প্রকল্প একটা অনলি। এই প্রকল্পের সাথে কিন্তু আমি কাউকে তুলনা করিনি, আমি কিন্তু দুইটা মার্কার, দুই ধরনের মার্কার কিনতে যাইনি। আমি একটা কাজে বেরোইছি, কাজটা শেষ করে ফেরত আসবো, যদি এটা না থাকে আমি খালি হাতে ফেরত আসবো। তাহলে যেখানে শুধুমাত্র একটা প্রকল্প থাকে, যার কোনো তুলনা থাকে না, অর্থাৎ আপনি এখানে দুইটা প্রকল্প থাকলে তুলনা করতে পারতেন কোনটা আপনার জন্য ভালো, প্রকল্প আছে মাত্র একটা, এটাই হচ্ছে স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্প হচ্ছে যে প্রকল্পের সাথে অন্য কোনো প্রকল্পের তুলনা করা হয় না, সেটা হচ্ছে স্বাধীন প্রকল্প। এখন আসেন, ধরেন আমার দুইটা মার্কার প্রয়োজন, একটা হচ্ছে কালো মার্কার, অর্থাৎ এটা হচ্ছে কালো, হোয়াইট বোর্ডের কালো একটা মার্কার দরকার, এটা হচ্ছে লাল একটা মার্কার দরকার। কারণ অনেকে দেখি হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়ার সময় অনেক ধরনের মার্কার ইউজ করে, কেন আমি জানি না। তো এই যে ধরুন আমি চিন্তা করলাম আজকে ঠিক আছে আমি 2-3টা মার্কার ইউজ করবো, তাহলে আমার দুইটা মার্কার প্রয়োজন, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে লাল। কিন্তু আমার পকেটে আছে 60 টাকা, আমার পকেটে 60 টাকা আছে, আমার মার্কার কেনার মানে সামর্থ্য হচ্ছে একটা, আমি একটা মার্কার কিনতে পারবো। তো আমি দোকানে গেলাম, তো দোকানে গিয়ে আমাকে চিন্তা করতে হবে, আমার পকেটে আছে 60 টাকা, আমার দরকার দুইটা মার্কার, একটা কালো একটা লাল। জিজ্ঞেস করলাম ভাই একটা মার্কার কত? সে বললো প্রতিটা মার্কারের দাম 60 টাকা। তারপরে আমি 60 টাকা দিয়ে দুইটা মার্কার কিনতে পারবো না, যে কোনো একটা কিনতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সবচেয়ে বেশি ইউজ করি কোনটা আমরা? কালো। তার মানে আমার এই মুহূর্তে কালো মার্কারটাই বেশি প্রয়োজন, আমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমি কি করলাম সেটাই কিনবো। তো আমি কি একটা কালো মার্কার কিনলাম, 60 টাকা ওকে দিলাম, একটা কালো মার্কার নিয়ে চলে আসলাম। আচ্ছা, যখন আমি 60 টাকা ওকে দিয়ে দিলাম, কালো মার্কারটা হাতে পেয়ে গেছি, এই মুহূর্তে কিন্তু আমি আর লাল মার্কার কেনার সামর্থ্য নেই আমার, আমি লাল মার্কার কেনা সম্ভব না আমার। যেহেতু লাল মার্কারটা কেনা সম্ভব না, তার মানে আপনার কাছে টাকা ছিল একটা মার্কারের, আপনি একটা মার্কার কিনে ফেরত চলে আসছেন। এই যে একটা মার্কার কিনে ফেরত চলে আসছেন, আরেকটা মার্কার কিনতে পারেন নাই, কালো মার্কার কেনার কারণে অটোমেটিক্যালি লাল মার্কার কেনার চিন্তা আপনার মাথা থেকে সরে গেছে। এই জিনিসটাকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। অর্থাৎ একটা প্রকল্প যদি আপনি নির্বাচন করেন, আরেকটা প্রকল্প অটোমেটিক বাদ পড়ে যায়। এই জিনিসটা একজন আরেকজনকে অটোমেটিক বাতিল করে দিচ্ছে। আপনি আপনারটা নিয়েছেন, অর্থাৎ আপনার একটা কালো মার্কার দরকার ছিল, আপনি নিয়ে ফেলছেন, তাহলে লাল মার্কার কেনার চিন্তা কিন্তু আপনার মাথায় আর নাই, এটা চলে গেছে অলরেডি। এইটার মানে হচ্ছে আমার কাছে সাপোজ 2 বা তার বেশি প্রকল্প থাকবে, সেখান থেকে আমি একটা প্রকল্প যদি বাছাই করি, তাকে আমরা বলি পরস্পর বর্জনশীল প্রকল্প। একটা প্রকল্প বাছাই করার কারণে আমি আর অন্য কোনো প্রকল্পে বিনিয়োগ করতে পারবো না, ওগুলো অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা বলি পরস্পর বর্জনশীল প্রকল্প। আশা করতেছি আপনাদের স্বাধীন প্রকল্প আর পরস্পর বর্জনশীল প্রকল্প ক্লিয়ার। এখন বলতে পারেন স্যার এগুলো আমাদের কি কাজে লাগবে? এগুলো আমাদের ম্যাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। ধরেন আপনি একটা ম্যাথ করতেছেন, সেখানে একটা প্রকল্প আছে, হ্যাঁ, তো আপনাকে যদি বলে সেখানে বিনিয়োগ করা উচিত না উচিত না, তখন ওই প্রকল্প হবে স্বাধীন প্রকল্প এবং ওই সিদ্ধান্তটা হবে স্বাধীন প্রকল্পের। আর ধরেন একটা ম্যাথ দিল, সেখানে প্রকল্প এ একটা, প্রকল্প বি একটা, দুইটার মধ্যে আপনাকে একটা সিলেক্ট করতে হবে, ওই ম্যাথটা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্পের। ঠিক আছে? তবে অঙ্ক করার আগে আপনি এই প্রকল্পের কথা মাথায় আনবেন না, অঙ্ক করার পর চিন্তা করবেন এটা কি স্বাধীন প্রকল্পের অঙ্ক না পরস্পর বর্জনশীল প্রকল্পের অঙ্ক। কারণ এই স্বাধীন প্রকল্প পরস্পর বর্জনশীল প্রকল্প এই কথাগুলোর উপর নির্ভর করে কোনো ম্যাথ হয় না, ম্যাথ করার পর এই কথাগুলো আমাদেরকে একটু বিবেচনা করতে হয় আর কি, আর কিছু না, সিদ্ধান্ত রাখার জন্য। সবাই দেখেন তো শেয়ার করছেন কিনা আপনারা, কারণ যতজন দেখতেছে ততজন যদি শেয়ার করতো, এটা শেয়ার পরিমাণ হতো 30-এর উপরে, আমি দেখতেছি শেয়ারের পরিমাণ হচ্ছে 11, তারপরে এখনও সবাই শেয়ার করেন নাই, দুঃখজনক। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা আলোচনা করলাম মূলধন বাজেটিং কি, মূলধন বাজেটিংয়ের ধাপ, প্রকল্পের প্রকারভেদ। এবার আসা যাক সেটা হচ্ছে কি বিনিয়োগ সিদ্ধান্তের প্রকারভেদ, কারণ এই চ্যাপ্টারটার মূল নাম কিন্তু মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। আচ্ছা, বিনিয়োগ সিদ্ধান্ত কথাটা যেহেতু মাথায় আসছে বলি, বিনিয়োগ সিদ্ধান্ত দুই প্রকার, একটা স্বল্পমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত আর একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত।
তো আপনি বলতে পারেন স্যার আপনি তো দীর্ঘমেয়াদীটা আলোচনা করতেছেন, স্বল্পমেয়াদীটা কোথায়? স্বল্পমেয়াদী কিন্তু আমরা আলোচনা করছি, কোনটা সেটা? ওই যে আপনার স্বল্পমেয়াদী অর্থের নামে একটা চ্যাপ্টার পড়ছেন, ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে মূলত স্বল্পমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। আর আজকে যেটা পড়তেছি এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত দুই প্রকার, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো এই যে বিনিয়োগ সিদ্ধান্ত, এটা মানে এখানে এই চ্যাপ্টার মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটা কয় প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। 3 ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত এখানে হয়। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত 3 প্রকারের। কি কি? 1 নাম্বার, আচ্ছা নতুন করে অ্যাড হয়েছে আমাদের পিয়াস। আচ্ছা পিয়াসের অবশ্য এটা পিয়াসের ক্লাস না, পিয়াস যেহেতু মার্কেটিংয়ের স্টুডেন্ট, এটা হচ্ছে ফিনান্সের ক্লাস। আব্দুল আলী ইয়াসিন আমাদের প্রাক্তন স্টুডেন্ট, আব্দুল আলী ইয়াসিন, নিলয় সম্ভবত, ধ্রুবা বড়ুয়া তুলতুলি। আচ্ছা যাই হোক, তাহলে প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত। গ্রহণ বর্জন সিদ্ধান্ত, ইংরেজিতে আমরা বলি অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশন। হ্যাঁ, অ্যাকসেপ্ট গ্রহণ, রিজেক্ট বর্জন ডিসিশন মানে সিদ্ধান্ত, অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশন হতে পারে। 2 নম্বরে বলা হয় পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত। পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত। 3 নম্বর হচ্ছে মূলধন রেশনিং। 3 নম্বর মূলধন রেশনিং। রেশনিং শব্দটা আসলে ইংরেজি শব্দ, আমি একটু ইংরেজি শব্দটা যদি এখানে লিখি, এটা রেশিও শব্দ থেকে আসছে। রেশিওর সাথে এনআইএনজি লাগালে রেশনিং হয়, মূলধন রেশনিং বা বরাদ্দকরণ। ওকে, এখন তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত আমি বললাম কয় প্রকার? মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত 3 প্রকার। প্রথমটা হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত। আসলে আমরা একটু আগে স্বাধীন প্রকল্প পড়ছি, এই স্বাধীন প্রকল্পের জন্য যে সিদ্ধান্ত সেটাই হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত। অর্থাৎ আপনার কাছে একটা প্রকল্প আছে, আপনি সেই প্রকল্পে বিনিয়োগ করতেও পারেন, নাও করতে পারেন। যদি আপনি মনে করেন প্রকল্পটা ভালো তাহলে বিনিয়োগ করবেন, যদি মনে করেন না প্রকল্পটা ভালো না, বিনিয়োগ করবেন না। এই জিনিসটাকে বলা হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত। তাহলে এটা কোন প্রকল্পের ক্ষেত্রে? উত্তর হচ্ছে স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে। 2, আমার কাছে 2টা প্রকল্প আছে, আমি সেখান থেকে যে কোনো একটা প্রকল্পকে সিলেক্ট করবই। হ্যাঁ, তো একটা প্রকল্প সিলেক্ট করলে আরেকটা প্রকল্প অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত। তাহলে পরস্পর বর্জনশীল প্রকল্পের জন্য যে সিদ্ধান্ত সেটাই হচ্ছে পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত। আর এই যে লাস্টেরটা মূলধন রেশনিং, রেশনিং শব্দটা আসলে ইংরেজি শব্দ রেশিও থেকে। রেশিও মানে অনুপাত, ভাগ করা। ধরেন আমার কাছে 3টা প্রকল্প আছে, এখন আমার কাছে টাকা শর্ট, আমার কাছে ধরেন 1 লক্ষ টাকা আছে, তা আমি চাচ্ছি 3টা প্রকল্পেই বিনিয়োগ করতে। এখন একটা প্রকল্পে আমি 1 লাখ টাকা বিনিয়োগ করার প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে টাকা আসলে শর্ট। আমি কী করলাম? টাকা অল্প অল্প, মূলধন সীমাবদ্ধতার কারণে আমি টাকাগুলো 3টা প্রকল্পে অল্প অল্প করে বিনিয়োগ করতে চাচ্ছি। তাহলে যখন আমি আমার কাছে যে পরিমাণ মূলধন আছে সেটা অগ্রাধিকার ভিত্তিতে 3টা প্রকল্পে বিনিয়োগ করব, সেই জিনিসটাকে বলা হয় মূলধন রেশনিং। ধরেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, 2টা প্রকল্প আছে বা 3টা প্রকল্প আছে এ বি সি। এখন এখান থেকে সবচেয়ে ভালো প্রকল্প সাপোজ এ, তাহলে আমি এতে একটু বেশি বিনিয়োগ করব। আমি এতে ধরেন 40% বিনিয়োগ করলাম 40,000 টাকা। বি তার থেকে একটু তুলনাভাবে কম ভালো, আমি বিতে বিনিয়োগ করলাম সাপোজ কত 35,000 টাকা। আর সি আরেকটু কম ভালো, তাহলে সিতে বিনিয়োগ করলাম সাপোজ 25,000 টাকা। তাহলে আমি কি করলাম? প্রথমটাতে 40, পরেরটাতে 35, লাস্টেরটাতে 25,000 বিনিয়োগ করলাম। এটা আমি একটা ঠিক করে দিলাম, ফিক্সড করলাম। প্রথমটাতে 40%, তারপরটাতে 35%, লাস্টেরটাতে 25%। এই জিনিসটাকে বলা হয় বরাদ্দ করা, মূলধন বরাদ্দ করা। যদি এমসিকিউতে প্রশ্ন আসে কেন মূলধন বরাদ্দ করা হয়, উত্তর হচ্ছে মূলধনের সীমাবদ্ধতার কারণে মূলধন বরাদ্দ করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের 3টে জিনিস গেল: গ্রহণ বর্জন সিদ্ধান্ত, পরস্পর বর্জনশীল সিদ্ধান্ত, মূলধন রেশনিং বা মূলধন বরাদ্দকরণ সিদ্ধান্ত। তাহলে বিনিয়োগ সিদ্ধান্তের প্রকারভেদ শেষ। এবার আসা যাক আমাদের মূলধন বাজারিংয়ের পদ্ধতি। অর্থাৎ আমরা যে বলছি ওই যে মূলধন বাজারিংয়ের ধাপে যে কি করব, আমরা প্রকল্প মূল্যায়ন করব। প্রকল্প মূল্যায়নের পদ্ধতি আসলে আমরা এখন আলোচনা করব। তাহলে মূলধন বাজেটিং পদ্ধতি অথবা মূলধন বাজেটিং কৌশল বা পদ্ধতি, মেথড অর টেকনিক। মূলধন বাজেটিং কৌশলগুলোকে আমরা 2 ভাগে ভাগ করি। এখানে আপনারা অনেকে ভুল করেন, অনেক গোজামিল লেখা আছে কিছু কিছু বইতে, সো বি কেয়ারফুল।
দেখেন মূলধন বাজেটিং কৌশল বা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে সনাতন বা অবাট্টাকৃত, ইংরেজিতে বলি ট্রেডিশনাল অথবা নন ডিসকাউন্টেড। সনাতন ইংরেজি হচ্ছে ট্রেডিশনাল, অবাট্টাকৃত ইংরেজি হচ্ছে নন ডিসকাউন্টেড মেথড। আর আরেকটা হচ্ছে আধুনিক, পাবলিক বাট্টাকৃত, আধুনিক বা বাট্টাকৃত পদ্ধতি। এখন এই বাট্টাকৃত অবাট্টাকৃত বা আধুনিক সনাতনের মধ্যে আসলে পার্থক্যটা কি? আমরা একটু আধুনিক বা সনাতনের পার্থক্যটা বোঝানোর জন্য বলি, এই এখানে একটা শব্দ আছে অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য বিবেচনা। খেয়াল করবেন যে সকল পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্যকে বিবেচনা করা হয় বা অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয় তাকে আমরা বলি আধুনিক বা বাট্টাকৃত পদ্ধতি। তাই আমরা যখন আধুনিক পদ্ধতিগুলো পড়বো তখন দেখবেন আমরা প্রত্যেকটা পদ্ধতি করার সময় যেই প্রকল্প মানে নগদ প্রবাহগুলো আছে তার বর্তমান মূল্য বের করি, অর্থাৎ সেখানে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা ইউজ করি। কোথাও এই তৃতীয় অধ্যায়ের সূত্রের মতো আমরা যে অর্থের সমমূল্য চ্যাপ্টারটা পড়ি, অর্থের সমমূল্য চ্যাপ্টারের মতোই এই চ্যাপ্টারে আমরা কি করি, অর্থের বর্তমান মূল্য বের করি। কোন পদ্ধতির ক্ষেত্রে? বাট্টাকৃত পদ্ধতির ক্ষেত্রে। ভবিষ্যৎ মূল্য না, কিন্তু বর্তমান মূল্য, শুধু একটা পদ্ধতি বর্তমান মূল্য। কারণ বাট্টাকৃত শব্দটা মানে হচ্ছে বর্তমান মূল্য, বাট্টা কিন্তু ভবিষ্যৎ মূল্য না। ভবিষ্যৎ মূল্য আপনার হচ্ছে প্রান্তীয় মূল্য। হ্যাঁ, আমরা কি করি এখানে প্রত্যেকটা প্রকল্পের নগদ প্রবাহের বর্তমান মূল্য বের করি। তো নগদ প্রবাহের বর্তমান মূল্য বের করে তারপর আমরা ম্যাথ করি, এটাকে বলা হচ্ছে আধুনিক বা বাট্টাকৃত পদ্ধতি। আর যদি আমরা অর্থের সমমূল্যকে বিবেচনা না করি, অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের না করি, তখন সেটা হবে অবাট্টাকৃত পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, একজন বলতেছেন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এখনো পর্যন্ত ভালো আছি, পুরো চ্যাপ্টার যদি সুন্দরভাবে শেষ করতে পারি তাহলে আরও ভালো থাকবো। আচ্ছা, তাহলে আধুনিক বা বাট্টাকৃত পদ্ধতির কথা কি বললাম, যে এই পদ্ধতিতে অর্থের বর্তমান মূল্যকে বিবেচনা করা হয়, অর্থের বর্তমান মূল্য বের করা হয়, তারপরে আসলে অঙ্ক করা হয়। কিন্তু এই পদ্ধতিতে বর্তমান মূল্য বের করা হয় না, অর্থাৎ বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অর্থের সমমূল্যই করা হয় না। নর্মাল একটা পদ্ধতি, সেটাকে আমরা বলি অবাট্টাকৃত। তাহলে পরীক্ষা যদি বেসিক পার্থক্য আপনার কাছে জানতে চায়, আপনি বলবেন অবাট্টাকৃত পদ্ধতিতে অর্থের সমমূল্য বিবেচনা করা হয় না, কিন্তু বাট্টাকৃত পদ্ধতিতে অর্থের সমমূল্য বিবেচনা করা হয়। আচ্ছা, এখন আসেন অবাট্টাকৃত পদ্ধতি কারা? অবাট্টাকৃত পদ্ধতি আসলে সাধারণত দুইটা আমরা ইউজ করি, একটা হচ্ছে এআরআর আর একটা হচ্ছে পিভিপি। আসলে এই জিনিসগুলো, এই যে পদ্ধতিগুলো, এগুলোর সূত্র আপনারা সবাই পারেন। সূত্র শেখানো আমার প্রধান উদ্দেশ্য না, আমি বারবার বলছি আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি যতটুকু বেসিক জিনিসটা জানি সেটা জানানো। তাহলে এআরআর এর ফুল মিনিং হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। আচ্ছা, এই এআরআরকে আমরা ইংরেজিতে ফুল মিনিং বলতেছি অ্যাভারেজ রেট অফ রিটার্ন, বাংলায় হচ্ছে গড় মুনাফার হার। হ্যাঁ, এটাকে আরও একটা নামে রাখা হয়, কিন্তু এটাকে বলা হয় অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন আমি একটু পরে অবশ্যই আলোচনা করবো এটা নিয়ে আবার। তারপর একটু বলি, এটাকে অ্যাভারেজ রেট অফ রিটার্ন না বলে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন কেন বলা হয়? উত্তর হচ্ছে এটা এমন একটা পদ্ধতি, এখানে আমরা যতগুলো পদ্ধতি পড়বো তার মধ্যে একমাত্র এআরআর পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের তথ্য সরাসরি ব্যবহার করা হয়। এখন হিসাব বিজ্ঞানের তথ্য মানে, হিসাব বিজ্ঞান আমরা আর্থিক বিবরণী করি, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা, তার জন্য আমরা আর্থিক বিবরণী করি। তো আর্থিক বিবরণী করে আমরা একটা অ্যান্সার পাই, নিট মুনাফা। হিসাব বিজ্ঞানের নিট মুনাফাকে একমাত্র এআরআর পদ্ধতি সরাসরি ব্যবহার করে, এটাই কোনো চেঞ্জ করে না। স্যার অন্যগুলো কি ব্যবহার করে না? না, অন্যগুলো ব্যবহার করে না। অন্য সকল পদ্ধতিতে ব্যবহার করা হয় নগদ প্রবাহ, হ্যাঁ, নগদ আন্তঃপ্রবাহ জিনিসটাকে ব্যবহার করা হয়, কিন্তু একমাত্র এআরআর পদ্ধতিতে আমরা কি করি, হিসাব বিজ্ঞানের নিট মুনাফাটাকে সরাসরি ব্যবহার করি। তাহলে যেহেতু এই পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের নিট মুনাফা সরাসরি ব্যবহার করা হয়, এই জন্য এটাকে হিসাব বিজ্ঞান পদ্ধতি বলা হয়, অর্থাৎ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। ঠিক আছে? তাহলে কেউ যদি বলে এটাকে এআরআর অ্যাভারেজ রেট অফ রিটার্ন না বলে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বলা হয় কেন? উত্তর, এখানে হিসাব বিজ্ঞানের নিট মুনাফা সরাসরি ব্যবহার করা হয় বিদায় এটাকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও বলা হয়। আর এটার বাংলা নাম হচ্ছে গড় মুনাফার হার। ঠিক আছে? ওকে, এরপর সে পিভিপি। পিভিপির ফুল মিনিং হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড, এটার বাংলায় হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল। অর্থাৎ আমি যদি কোথাও কোনো টাকা ইনভেস্ট করি, বিনিয়োগ করি, সেই টাকাটা কত দিনের মধ্যে ফেরত আসবে, এই জিনিসটাকে বলা হয় বিনিয়োগ পরিশোধকাল। ঠিক আছে? অর্থাৎ আপনি ধরেন আমি একটা গাড়িতে ইনভেস্ট করলাম, তো এই গাড়িটার থেকে
আমি গাড়িতে ইনভেস্ট করছি সাপোজ 5 বছরের জন্য, গাড়িটা 5 বছর মেয়াদ। এখন আমার ওই গাড়িতে আমি যত টাকা বিনিয়োগ করছি সেটা সাপোজ 3 বছরের মধ্যে ফেরত আসলো। আমি সাপোজ 10 লক্ষ টাকা বিনিয়োগ করছি, 10 লক্ষ টাকা আমি 3 বছরের মধ্যে ফেরত পেয়ে গেছি। এই যে 3 বছরের মধ্যে যে ফেরত পাচ্ছি, এই জিনিসটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। কত দিনের মধ্যে আপনার বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে তাকে আমরা বলি পেব্যাক পিরিয়ড। তাহলে আশা করতেছি আপনাদের সনাতন পদ্ধতি শব্দগুলো ক্লিয়ার। একটা হচ্ছে এআরআর, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, অথবা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, বাংলায় বলা হয় গড় মুনাফার হার। এরপর হচ্ছে পেব্যাক পিরিয়ড, পিবিপি, বাংলায় হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল অথবা বিনিয়োগ পরিশোধ সময়, কোনো কোনো জায়গায় লেখা থাকে পেব্যাক সময়, একই কথা। এবার আসেন আধুনিক বা বাট্টাকৃত পদ্ধতি, এটাকে বলা হয় ডিসকাউন্টেড মেথড। তারপরে আসেন তাহলে ডিসকাউন্টেড মেথড কারা কারা। ডিসকাউন্টেড মেথডের মধ্যে প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে বস এনপিভি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পদ্ধতি। আপনাকে যদি বলা হয় সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি, সেক্ষেত্রে হচ্ছে এনপিভি। আচ্ছা, আর সবচেয়ে প্রাচীন এবং সহজ পদ্ধতি কোনটি, পেব্যাক পিরিয়ড। এই পেব্যাক পিরিয়ড হচ্ছে সবচেয়ে প্রাচীন, এখানে আমি লিখতেছি প্রাচীন পদ্ধতি। এটা পরবর্তীতে যারা নোট করবেন শুনে শুনে সুন্দর করে এই জিনিসগুলো লিখবেন এক পাশে। তাহলে পেব্যাক পিরিয়ড হচ্ছে সবচেয়ে প্রাচীন পদ্ধতি, সবচেয়ে সহজ পদ্ধতি। এটা দুইটা জিনিস, দুইটা এমসিকিউ। সবচেয়ে সহজ পদ্ধতি কোনটি, উত্তর হচ্ছে পেব্যাক পিরিয়ড। সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি, উত্তর হচ্ছে পেব্যাক পিরিয়ড। আর যদি বলা হয় সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি, উত্তর হচ্ছে এনপিভি, উত্তম পদ্ধতি। এখন ধরেন আপনি একটা ম্যাথ করবেন, হ্যাঁ, আপনাকে একটা ম্যাথ দিল, আপনি বুঝলেন যে ম্যাথটা মূলধন বাজেটিংয়ের ম্যাথ, কিন্তু মূলধন বাজেটিংয়ের ম্যাথে নিশ্চয়ই পদ্ধতি নাম উল্লেখ থাকে সাধারণত, গড় মুনাফার হার পদ্ধতিতে, অথবা পেব্যাক পিরিয়ড বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, অথবা নিট বর্তমান মূল্য পদ্ধতি অর্থাৎ এনপিভি, অথবা আইআরআর পদ্ধতি, কোনো না কোনো পদ্ধতির নাম কিন্তু প্রশ্ন উল্লেখ করে। কিন্তু ধরেন একটা অঙ্ক আসলো যেখানে কোনো পদ্ধতির নামই উল্লেখ করে নাই, আপনাকে বলছে দুটি প্রকল্পের মধ্যে কোনটি উত্তম। আপনাকে একটা ম্যাথটা করে কোন প্রকল্পটি উত্তম বা বিনিয়োগ করবো না এই সিদ্ধান্তটা নিতে হবে, কিন্তু কোনো পদ্ধতির নাম উল্লেখ নেই। আপনাকে দুটো প্রকল্প দিয়েছে, সেখান থেকে একটা প্রকল্প বাছাই করতে হবে, কোনো পদ্ধতির নাম উল্লেখ নেই, তখন আপনি কোন পদ্ধতি অনুসরণ করবেন, উত্তর হচ্ছে এনপিভি। তাহলে আমাদের পরীক্ষায় যদি কোনো পদ্ধতির নাম উল্লেখ না করে, আমরা অবশ্যই এনপিভির মাধ্যমে সিদ্ধান্ত দিব। এনপিভিকে বলা হয় সবচেয়ে উত্তম পদ্ধতি। কেন? আসলে এনপিভির মাধ্যমে সবচেয়ে একুরেট অ্যান্সারটা পাওয়া যায়, কারণ এটা মূলত অর্থের বর্তমান মূল্যকে বিবেচনা করে। এই জন্য এটার ডিটেলস যখন পড়বো তখন আমরা দেখব কেন আসলে এনপিভিটা বিস্তারিত ব্যবহার করা হয়। এবার আসা যাক, এনপিভি এর ফুল মিনিং হচ্ছে, আসলে আমার বোর্ডটা অনেক ছোট, যার কারণে আমি এখানে সব কিছু ইচ্ছা মতো লিখতে পারি না, এই জন্যই আমি আসলে লাইভ ক্লাস নিতে একটু সমস্যা ফিল করি। তাহলে এনপিভির ফুল মিনিং হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, বাংলায় বলা হয় নিট বর্তমান মূল্য। আর বললাম যে এটা সবচেয়ে উত্তম পদ্ধতি। আপনি এনপিভি পদ্ধতিটা যদি ভালো করে পারেন, আধুনিকের বাকি সব পদ্ধতি সহজ। এনপিভির উপর নির্ভর করে বাকি সবগুলো পদ্ধতি। ধরেন এরপরের পদ্ধতির নাম হচ্ছে সাপোজ পিআই। এনপিভি আর পিআই সূত্র প্রায় সেম। এনপিভিতে আমরা এটা ভাগ করি, এনপিভিতে আমরা বিয়োগ করি, পিআইতে জাস্ট ভাগ করি। এনপিভিতে দুইটা জিনিস বিয়োগ করা হয়। কি বিয়োগ করা হয় সূত্রে দেখব একটু পরে। এনপিভিতে দুইটা উপাদান, একটা থেকে একটা বিয়োগ করা হয়। জাস্ট পিআইতে সেম জিনিস, জাস্ট ভাগ করা হবে, এটাই পার্থক্য। পিআই এর ফুল মিনিং হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এরপরে আসা যাক আইআরআর। এই আইআরআর নিয়ে আপনাদের আসলে বেশি প্রশ্ন, বেশি সমস্যা। এটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর লাস্টেরটা হচ্ছে ডিপিবিপি। দেখেন আইআরআর আসলে একটা পার্সেন্টেজ, একটা পদ্ধতি, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, আইআরআর কি জিনিস আমরা ইংরেজিতে বললাম ইন্টারনাল রেট অফ রিটার্ন, বাংলা এটার ফুল মিনিং হচ্ছে আন্ত আয়ের হার বা অভ্যন্তরীণ আয়ের হার। এখন আমরা যখন প্রশ্ন করি বা আমাদের পরীক্ষাগুলোতে যখন প্রশ্ন আসে যে আইআরআর কি, স্যার ভিডিওটা ইউটিউবে দিলে ভালো হবে। আসলে ইউটিউবে দিলে সব কিছুই ভালো হয়, সমস্যা হচ্ছে এই ভিডিওটার একটু পরে দেখবেন যে এটার কোয়ালিটি লো হয়ে যাবে ইউটিউবে দিতে গেলে। তখন আপনারা আবার ওখানে গিয়ে কমেন্টে বলবেন স্যার ভিডিও কোয়ালিটি খুব লো। আসলে ফেসবুকে যে ভিডিওগুলো, যেহেতুগুলো মোবাইল দিয়ে আসলে শ্যুট করা, আর আমি প্রফেশনাল কোনো মানুষ না, মানে প্রফেশনাল ফটোগ্রাফার না, তো এই জন্য যে আমাদের এই ভিডিওগুলো যখন করে আবার ইউটিউবে দিতে যাই, তখন সেগুলো দেখাচ্ছে মানে কোয়ালিটি খুব বাজে হয়ে যায়। কেন হয় আমি নিজেও জানি না। যাই হোক, এই জন্য এইটা দিতে পারবো কিনা আমি নিশ্চিত না, তবে যেটা যদি কোয়ালিটি ভালো থাকে শেষ পর্যন্ত, তারই ইনশাল্লাহ এটা দিব ইউটিউবে, সমস্যা নেই। এখন খেয়াল করেন যেটা বলতেছিলাম যে আইআরআর কি, যখন এই প্রশ্নটা করা হয় যে ইন্টারনাল রেট অফ রিটার্ন, ঠিক আছে, সবাই উত্তর দিয়ে আসে আইআরআর হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। আপনার কাছে কিন্তু প্রশ্ন করে না যে আইআরআর এর পূর্ণরূপ কি, আপনার কাছে প্রশ্ন করছে আইআরআর কি অর্থাৎ কাকে বলে। তখন আপনি আইআরআর কি এটাই উত্তর দিতে হবে। আপনি এটা না দিয়ে আপনি যদি লেখেন আইআরআর হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা আপনার প্রশ্ন ছিল না, সো আপনি নাম্বার পাবেন না। আপনার কাছে প্রশ্ন ছিল আইআরআর কি অর্থাৎ কাকে বলে।
মনে রাখবেন আইআরআর হলো একটা পার্সেন্টেজ যে হারে এনপিভি এর মান শূন্য হয়, অর্থাৎ আমাকে এমন একটা পার্সেন্টেজ খুঁজে বের করতে হবে যে পার্সেন্ট দিয়ে অঙ্ক করলে এনপিভির মান শূন্য হবে। অর্থাৎ আমি একটা এনপিভির অঙ্ক করবো, ওই এনপিভির মধ্যে এমন একটা পার্সেন্ট ব্যবহার করবো যে পার্সেন্টেজটা ব্যবহার করলে এনপিভির মান শূন্য হবে। ধরেন আমি 20% দিয়ে একটা এনপিভি করলাম, এখন এই 20% দিয়ে যদি ওই এনপিভির অঙ্কটাতে ব্যালেন্স 0 হয়, অর্থাৎ এনপিভির মান শূন্য হয়, তাকে আমি আইআরআর বলি। তাহলে আইআরআর কাকে বলে? যে হারে এনপিভি এর মান শূন্য হয় তাকে আইআরআর বলে। বিস্তারিত আইআরআর যখন আলোচনা করব তখন লিখবো এটা ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে সর্বশেষ নাম বললাম ডিপিবিপি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। আচ্ছা, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড এটার মানে হচ্ছে বাট্টাকৃত পেব্যাক সময় পদ্ধতি। দেখেন পেব্যাক পিরিয়ড অর্থাৎ পেব্যাক পিরিয়ড মানে বিনিয়োগ পরিশোধকাল, এটারই আধুনিক ভার্সন হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড যেভাবে আমরা অঙ্ক করি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড আমরা একইভাবে অঙ্ক করব, তবে পার্থক্য হচ্ছে পেব্যাক পিরিয়ড আমরা কি করি, নগদ প্রবাহ নিয়ে কাজ করি, সেটাকে বর্তমান মূল্য বের করি না। কিন্তু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড আমরা কি করি, ওই নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য বের করে তারপর অঙ্ক করি, তারপরে আমরা পেব্যাক পিরিয়ড সূত্র করি। তো যখন আমরা পেব্যাক পিরিয়ডের বর্তমান মূল্য বের করে, মানে নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য বের করে তারপরে সূত্র করব, তখন এটাকে বলা হবে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। তাহলে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা পেব্যাক পিরিয়ডেরই আধুনিক রূপ। তাহলে খেয়াল করেন আমাদের পদ্ধতিগুলো আবার একটু বলি। মূলধন বাজেটিং কৌশল কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা সনাতন, একটা আধুনিক। সনাতন আমরা কয়টা পড়বো? উত্তর হচ্ছে 2টা, একটা এআরআর, একটা হচ্ছে পেব্যাক পিবিপি। আর আধুনিক আমরা কয়টা পড়বো? আমরা 4টা পড়লেই হবে, তার মধ্যে 4 নাম্বারটা আমাদের পরীক্ষা আসবে না, প্রথম 3টা পড়লে হবে। 4 নাম্বারটা আমরা যখন অনার্সে যাব তখন হয়তো আমরা এটা পাবো ফিনান্স সাবজেক্টটাতে। প্রথমটা হচ্ছে এনপিভি, এবং বলছি এটা সবচেয়ে উত্তম পদ্ধতি, এমসিকিউগুলো মনে রাখবেন, এটা উত্তম। আর পেব্যাক পিরিয়ড বলছি প্রাচীন এবং সহজ। 2 নম্বর হচ্ছে পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। 3 নম্বর বললাম আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। 4 নম্বর হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। তাহলে এই ছিল মূলধন বাজেটিং কৌশলগুলো। ঠিক আছে, এবার আসা যাক আমাদের এই মূলধন বাজেটিং কৌশলের এই ম্যাথগুলো করার জন্য কিছু উপাদান আমাদের প্রয়োজন হয়। একটা ট্যাবল আমরা করি। আসলে আমরা এই পদ্ধতিগুলোর সূত্র সবাই পারি, সমস্যাটা হয় কি আমাদের একটা ট্যাবল করতে হয় এই অঙ্কগুলোর শুরুতে। ওই ট্যাবলের মাধ্যমে আমরা বের করি কর পূর্ব মুনাফা, কর পরবর্তী মুনাফা, তারপর আমরা বের করি ওই যে কি জানি এটা কি বলে, কর পরবর্তী নগদ প্রবাহ। এই যে জিনিসগুলো আমরা বের করি, হ্যাঁ, অথবা ক্রমযোজিত নগদ প্রবাহ, এই জিনিসগুলো বের করতে গিয়ে আসলে আমাদের কিছু কনফিউশন থাকে বা সমস্যা থাকে। ওই সমস্যাগুলোর কারণে আসলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো ভুল হয় বা কঠিন লাগে। তো আমরা আজকে চেষ্টা করবো ট্যাবলটা একটু ভালো করে শিখতে। ট্যাবলটা যদি ভালো করে শিখতে পারি তাইলে ইনশাল্লাহ আপনাদের কনফিউশনগুলো আশা করি ক্লিয়ার হবে। ট্যাবলটা শেষ করার পর আপনারা যদি সমস্যা থাকে আমাকে জানাবেন। ওয়াসিফা আরোরা, আইআরআর এর ম্যাথ অনেক হার্ড লাগে স্যার। হ্যাঁ, যা হার্ড লাগে তার জন্যই তো আমি ক্লাস নিতে আসলাম আসলে। হ্যাঁ, তা আমি আসলে দেখি আমি আপনাদেরকে একটু সহজ করে দিতে পারি কিনা। আমি চেষ্টা করব, আজকে যদি নাও পারি নেক্সট ক্লাসে আবার বাকি পুরো চ্যাপ্টারটা আলোচনা করব। আমি যেভাবে হোক আজকে যতটুকু সম্ভব চেষ্টা করব, কারণ অলরেডি 11:15 বাজে, অর্থাৎ 10:45 বাজে। আমি চেষ্টা করব আজকে যতটুকু সম্ভব আলোচনা করতে। আজকে যেখানে শেষ করব আগামী ক্লাস, অর্থাৎ চেষ্টা করবো এটা আগামীকালকে নিতে, আগামীকালকে তারপর থেকে শুরু করব। আর আমি প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পদ্ধতি আলোচনা শেষ করার পর আপনাদের সহজ লাগবে। তবে আবার অনুরোধ হচ্ছে আমার এই ক্লাসগুলো শেষ করার পর আমি বারবার বলছি একটু নোট করবেন, কষ্ট করে নোট করলে আপনার জিনিসগুলো অনেক সহজ হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, যদি আপনি নোট করার পর মানে সব কিছু পড়ছেন তারপরেও কিছু সমস্যা ফেস করছেন আমাকে জানাবেন যে স্যার আমি সমস্যাগুলো ফেস করছি, যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া থাকে, গ্রুপগুলোতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, পেজে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনি অর্থাৎ একটা ফ্রি সময়ে যে সময় মনে করবেন যে না এই মুহূর্তে ফোন দেওয়াটা ভালো হবে, তখন আপনি ফোন দিয়ে আমার থেকে প্রবলেম জেনে নিতে পারবেন। ঠিক আছে, তবে এর আগে পুরো চ্যাপ্টারটা সুন্দর করে নোট করবেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি সমস্যা পড়েন সেক্ষেত্রে আমি হেল্প করব, আমাকে ফোন দিলেই আমি সলভ করে দিব যদি ফোন দেওয়ার প্রয়োজন হয়। আর আমাকে দয়া করে কেউ মেসেঞ্জারে প্রশ্ন করবেন না। এটা কেন বলি, মেসেঞ্জারে ম্যাথমেটিক্যাল, আমাদের স্যাররা ভালো বলতে পারেন, মেসেঞ্জারে ম্যাথমেটিক্যাল প্রশ্নের অ্যান্সার দেওয়াটা একটু ক্রিটিক্যাল কাজ। ধরেন আমাকে একজন বলে স্যার বলেন তো আইআরআর এই ম্যাথটা কেমন হবে, তার মানে আইআরআর ম্যাথটা আপনাকে ওখানে করে দেখাতে হবে। তো করবো, মেসেঞ্জারে কি ম্যাথ করা যায়? তো এই জন্য মেসেঞ্জারে অনেকে আমাকে প্রশ্ন করে, আমি উত্তর দিতে পারি না। তখন তারা বলে যে হ্যাঁ স্যার অনেক ভাবে থাকে, স্যার প্রশ্নের উত্তর দেয় না। আসলে ব্যাপারটা এমন না, কারণ মেসেঞ্জারে ওই যেটা বলে বোঝানোর কথা সেটা আসলে মেসেঞ্জারে লিখে বোঝানো যায় না। তো এই জন্য যারা আমাকে মেসেঞ্জারে নক দেন, দুঃখিত, আমি এই ব্যাপারে আপনাদের ওই প্রশ্নগুলোর উত্তর আমি দেই না সাধারণত। এখন আসেন মূলধন বাজেটিংয়ের এই চ্যাপ্টারে আমাদের একটা ট্যাবল প্রয়োজন হয়। ট্যাবলটা কেমন একটু খেয়াল করি। ট্যাবলটার আমি একটা নাম দিই। এই ট্যাবলে প্রায় 8 থেকে 9টা ঘর হয়। হ্যাঁ, আপনারা যখন ট্যাবলটা পরীক্ষার হলে করবেন খাতাটাকে একটু বাঁকা করে ধরবেন। বাঁকা করে কীরকম ধরেন, এটা খাতা, হ্যাঁ, তো এটা খাতা, তো
আপনি সোজাভাবে লেখার কথা, এটাকে আমরা বলি পোর্ট্রেট মোড। আপনি এটাকে একটু বাঁকা করে ধরবেন, এই যে এভাবে ধরে ঘরটা করবেন, তখন ঘরটা পুরোটা এখানে জায়গা হবে। হ্যাঁ, তো এখন আসলে আমরা একটু ঘরটা দেখি। ঘরটা পুরোটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে। ঘরের উপরে নামটা একটু পরে দিব। আচ্ছা, আমি জানি না আমার এখানে জায়গা হবে কিনা, চেষ্টা করবো এখানে জায়গা করার জন্য। প্রথম কলামটার নাম হচ্ছে বছর। হ্যাঁ, ধরেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। হ্যাঁ, তো এখন ধরে নেন এটা আমি অনুমান করতেছি, আমি জানি না এখানে পূর্ণাঙ্গ আমি আসলে করতে পারবো কিনা। এটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। আমি এটা ক্যালকুলেটর নিয়ে নিই, তাহলে আপনাদেরকে বলতে আর একটু সুবিধা হবে। ঠিক আছে, তো ধরেন প্রথমেরটা কি বললাম, প্রথম কলামটার নাম হচ্ছে বছর। তারপরে কলামটা হচ্ছে প্রশ্নে বলা থাকবে, প্রশ্নে যদি বলা থাকে কর পূর্ব নগদ প্রবাহ, তাহলে এই কলামটার নাম কি বলছি, কর পূর্ব নগদ প্রবাহ। হ্যাঁ, মনে রাখবেন এই যে কর পূর্ব নগদ প্রবাহ, নগদ প্রবাহ কথাটার মানে হচ্ছে এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে অবচয়। হ্যাঁ, নগদ প্রবাহ শব্দটাকে ভাঙলে দুটো শব্দ পাওয়া যাবে, একটা হচ্ছে মুনাফা আর একটা হচ্ছে অবচয়। তাহলে আমি বলতে পারি যে এখানে দুটো জিনিস একসাথে আছে। একটা হচ্ছে করপূর্ব নগদ প্রবাহ, মানে হচ্ছে এখানে করপূর্ব নিট মুনাফা, মানে করপূর্ব মুনাফা আছে, তার সাথে অবচয় যোগ করা আছে। তো এই ধরনের যখন থাকবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই নগদ প্রবাহ থেকে অবচয়টা বাদ দিতে হবে। কেন? আমার কর পূর্ব মুনাফাটা লাগবে। কর পূর্ব মুনাফা কেন লাগবে? কারণ আমাকে কর ধরতে হবে। কেন কর ধরবো? কারণ আমি কর পরবর্তী মুনাফা বের করতে হবে। কর পরবর্তী মুনাফা কেন বের করব? কারণ আমাকে এআরআর পদ্ধতি করতে হবে। তো দেখেন জিনিসটা কিন্তু সিরিয়ালে যাবে। যদি প্রশ্নে কর পূর্ব নগদ প্রবাহ থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমেই অবচয় বের করতে হবে। হ্যাঁ, অবচয় বের করে আপনি কর পূর্ব নগদ প্রবাহ থেকে, নগদ প্রবাহ শব্দটা থেকে অবচয় বাদ দিলেই মুনাফা আসে। এই জিনিসটা মনে রাখবেন, নগদ প্রবাহ। আমি একটু যদি এখানে লিখি নগদ প্রবাহ সমান মুনাফা যোগ অবচয়, যেখানে আপনি নগদ প্রবাহ দেখবেন মনে রাখবেন সেখানে অবচয়টা যুক্ত আছে। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে কি করা, এখানে প্রথমে অবচয়টাকে আলাদা করা। অবচয়টাকে আলাদা করলে আমি মুনাফাটা পেয়ে যাব। তাহলে অবচয় নামে আমি একটা কলাম করব। তাহলে বুঝছেন তো কখন কখন অবচয় আসবে। নগদ প্রবাহ থাকলে এখানে অবচয় আসবে, যদি নগদ প্রবাহ না থাকতো এখানে অবচয় আসার প্রশ্নই আসে না। তাহলে এবার খেয়াল করেন, এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি অবচয় কই পাবো? আসলে আমাদেরকে এই টেবলটা করার আগেই অবচয় বের করে নিতে হবে। অবচয় বের করার নিয়ম আমি একটু দেখাবো একটু পরে, মনে রাখবেন। তাহলে এই ঘরটা করার আগে আমাকে কি করতে হবে? অবচয় বের করতে হবে। এখন ধরে নেন আমি কিছু করপূর্ব নগদ প্রবাহ ধরি আমার ইচ্ছা মতো। কত ধরতে পারি আপনারা একটু কমেন্টে জানান তো, কত কত ধরবো? আচ্ছা না, কমেন্টে জানাচ্ছেন না। কমেন্টে আমাকে ট্যাক্স রেট জানাতে পারেন চাইলে। আমি একটা ম্যাথ অনুমান করি, আপনারা মাইন্ড করিয়েন না যদি আমি অনুমান করি। কত ধরবো কত ধরবো কত ধরবো? ধরেন প্রাথমিক বিনিয়োগ কত ধরা যায়? প্রাথমিক বিনিয়োগ যদি আমি 2 লক্ষ টাকা ধরি, তারপরে হচ্ছে প্রকল্পের মেয়াদ আমি ধরলাম সাপোজ 4 বছর। তাহলে আমার প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা, প্রকল্পের মেয়াদ 4 বছর। আমি ধরে নিলাম প্রথম বছরের নগদ প্রবাহ 80,000 টাকা। খেয়াল করুন আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, কেউ একজন লিখছে 70,000 ধরবো। আচ্ছা 80 70, হ্যাঁ আপনার 70,000 ধরবো, এই যে 70,000 ধরতেছি, যান দ্বিতীয়টা 70,000 ধরলাম। ঠিক আছে, বলতেছিলাম যে আমাদেরকে সাপোজ একটা প্রশ্নে বললো যে একটা উদ্দীপক দিয়ে দিল পরীক্ষার হলে সৃজনশীলে, উদ্দীপকে বলা থাকলো যে ওই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ, আপনাকে অনেক সময় প্রাথমিক বিনিয়োগ বলতে পারে, অনেক সময় বলবে 0তম বছর লেখা থাকবে। প্রশ্ন অনেক সময় লেখা থাকে 0 বছরের নিচে একটা মাইনাস টাকা দেওয়া থাকে। মাইনাস টাকা দেওয়ার মানে হচ্ছে এটা একটা প্রাথমিক বিনিয়োগ। হ্যাঁ, তো দেখেন আমি যে অঙ্কটা করতেছি এখানে একটা প্রকল্পের অঙ্ক করতেছি, এই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ অর্থাৎ এই প্রকল্পে আমি ইনভেস্ট করছি 2 লক্ষ টাকা। এই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ কত? 2 লক্ষ টাকা। এটার আয়ুষ্কাল কয় বছর? আমরা দেখলাম 1 2 3 4 বছর। আর এই প্রকল্প থেকে আমাদের প্রতি বছরের আন্তঃপ্রবাহ কত বলা হচ্ছে? প্রথম বছর আমরা 80,000 টাকা পাবো, এগুলো উদ্দীপকে দেওয়া থাকবে। প্রথম বছর 80,000 টাকা পাবো, দ্বিতীয় বছর 70,000 টাকা পাবো, তৃতীয় বছর সাপোজ কত টাকা পাইতে পারি? আচ্ছা ধরেন 74,000 টাকা পাবো। কম হয়ে গেছে নাকি? আচ্ছা কম হলে
পরে ঠিক করে নিব। আর চতুর্থ বছর ধরেন একটু বেশি করে পাই, কত, সাপোজ 1 লাখ টাকা পাচ্ছি, অনেক টাকা, যাই হোক অনেকগুলো টাকা হয়ে গেছে। তাহলে আমি 2 লক্ষ টাকা ইনভেস্ট করছি, আর আমি এটা 2 লাখ টাকা ইনভেস্ট করে আমি এই টাকাগুলো পাবো। প্রথম বছর পাবো 80,000, দ্বিতীয় বছর পাবো 70,000, তৃতীয় বছর পাবো 74,000, চতুর্থ বছর পাবো 1 লক্ষ টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এখন আমাকে বের করতে হবে অবচয়। এগুলো তো কর পূর্ব নগদ প্রবাহ, এখান থেকে অবচয় বাদ দিয়ে কর পূর্ব মুনাফা বের করতে হবে। তাহলে এই ঘরটার নাম হবে কর পূর্ব মুনাফা। আগেই বলছি নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে মুনাফা আসে। হ্যাঁ, এখন এই কলমটার নাম দিলাম 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, তাহলে অবচয় কত হবে? অবচয় বের করতে হবে। অবচয় বের করার সূত্র কি? যেহেতু জায়গা নাই, আমি এখানে লেখার চেষ্টা করি এই পাশে আপাতত। অবচয়কে ইংরেজিতে ডি দ্বারা প্রকাশ করি। অবচয় বের করার সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ আয়ুষ্কাল দ্বারা ভাগ। সিএফ 0, সিএফ মানে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোতে যখন 0 লিখবো তখন বুঝতে হবে এটা আবার প্রাথমিক বিনিয়োগ। তো আমাদের প্রাথমিক বিনিয়োগ কত? 2 লক্ষ টাকা। এই প্রকল্পের কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, তাহলে ভগ্নাবশেষ মূল্য 0। তাহলে প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 0, এর মান 4 বছর। ঠিক আছে, তাহলে 2 লাখ টাকাকে যদি 4 দিয়ে ভাগ করি কত আসে? 50,000 টাকা। তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ 50,000 টাকা। তাহলে আশা করি আপনারা অবচয় বের করতে পারবেন। আমি আগেই বলছি এই চ্যাপ্টারে এই টেবলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টেবলটা না পারলে আপনারা পারবেন না। টেবলটা ইম্পর্টেন্ট। যারা এই টেবলটা করতেছেন বা দেখতেছেন আমার সাথে, আপনারা একটু আমাকে, যখন আমি কর পরবর্তী মুনাফাটা পাবো, অর্থাৎ নিট মুনাফা পাবো এবং কর পরবর্তী নগদ প্রবাহ, এগুলো আমাকে কিন্তু অঙ্ক করার সময় মনে করে দিতে হবে, নাহলে আমার মনে থাকবে না। ঠিক আছে, কারণ আমি তো এটা মুছে ফেললে আমার মনে থাকবে না। এই জন্য নিট মুনাফাটা যখন বের করবো আমাকে একটু পরে মনে করে দিবেন যে নিট মুনাফাটা কত ছিল আর কর পরবর্তী নগদ প্রবাহটা কত ছিল, একটু মাথায় রাখবেন এই জিনিসটা। তাহলে অবচয় কত হবে? অবচয় প্রতি বছর সমান হবে 50,000, 50,000, 50,000, এরপরেরটাও 50,000। ওকে, তাহলে আমি বের করলাম 1, 2, 3, 4, 4 বছরে একই পরিমাণ টাকা। কেমনে বের করছি অবচয়টা? অবচয় বের করছি এই সূত্রটার মাধ্যমে। অবচয় সমান প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগ 2 লাখ, ভগ্নাবশেষ মূল্য নাই, যদি থাকে বসাবেন, না থাকলে বসাবেন না, ডিভাইডেড বাই আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। ঠিক আছে, আচ্ছা ভাগ করলাম, ভাগ করলে আসলে কত? 50,000। আমরা বসাই দিছি 50,000, 50,000, 50,000, 4 বছরে। এবার আসা যাক কর পূর্ব মুনাফা কত। কর পূর্ব মুনাফা বের করবেন 2 নং কলাম থেকে 3 নং কলাম বিয়োগ করে। এই 2 নং কলাম থেকে 3 নং কলাম বিয়োগ করলে কর পূর্ব মুনাফা আসবে। 80,000 থেকে 50,000 বিয়োগ করলে 30,000 টাকা হয়, 30,000 টাকা। 70,000 থেকে 50,000 বিয়োগ করলে 20,000 টাকা হয়। 74,000 থেকে 50,000 বিয়োগ করলে 24,000 টাকা হয়। আর 1 লক্ষ থেকে 50,000 বিয়োগ করলে 50,000 হয়। ঠিক আছে, আচ্ছা এখন কি করব? এখন আমাকে প্রশ্নে একটা কর হার দেয়া থাকবে, কর হার। তাহলে এখানে আমরা কর বের করব। তো ধরে নিলাম যে করের পরিমাণ 40%, করের পরিমাণ 40%। এটা হচ্ছে 5 নম্বর কলাম। কর আমরা কার উপর বের করি? কর বের করব আমরা 4 নং কলামের উপর। কর ধরা হয় কর পূর্ব মুনাফার উপর। কর, এখন প্রশ্ন হচ্ছে কর কত পার্সেন্ট? প্রশ্নে একটা পার্সেন্টেজ লেখা থাকবে, অবশ্যই প্রশ্নে কর হার দেওয়া থাকবে। তো কর হার দেওয়া আছে 40%। তাহলে প্রথমে 30,000-এর 40%, 3 4 12, 12,000 টাকা। 40,000-এর 20,000-এর 40%, 4 2 8, 8,000 টাকা। 24,000-এর 40% কত হয়? 24,000 ইন্টু 40%, 9,600, 9,600। 50,000-এর 40% হয় 20,000, 4 5 20। ঠিক আছে, তাহলে আমি কি করলাম? কর পূর্ব মুনাফার উপর কর ধরলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কর পূর্ব মুনাফার উপর কি ধরছি? কর ধরছি। কত আসছে? প্রথমটা 12,000, পরেরটা 8,000, পরেরটা 9,600, পরেরটা 20,000। ঠিক আছে, এবার আসেন আমাকে কি করব? নিট মুনাফা বের করব। অর্থাৎ কর পূর্ব মুনাফা থেকে যদি এই যাই হোক আমাদের বাসাটা পিছিয়ে আছে, ও একটু দুষ্টামি করতেছিল। যাই হোক আসেন যেটা বলতেছিলাম, তাহলে কর বের করছি যে কর কত? প্রথম বছর 12,000 টাকা, 30,000-এর উপর 40%, দ্বিতীয় বছর 20,000-এর উপর 40%, 8,000 টাকা, 24,000-এর উপর 20%, 9,600, 50,000-এর উপর 40%, 50,000-এর উপর 40%, 20,000 টাকা। এই যে 40% এটা কর পূর্ব মুনাফার উপর ধরছি, তাহলে কর বের করলাম। এখন
কর পূর্ব মুনাফা থেকে আপনি কর বাদ দিয়ে নিট মুনাফা বের করবেন। নিট মুনাফা বলতে আমরা বুঝি কর পরবর্তী মুনাফা। তাহলে নিট মুনাফা, নিট মুনাফা এটাকে আমরা নাম দিতে পারি 6 নম্বর কলাম। তাহলে 6 নম্বর কলাম কেমনে বের করব? 4 থেকে 5 বিয়োগ করে, কর পূর্ব মুনাফা থেকে কর বিয়োগ করে আমরা নিট মুনাফা বের করব। তাহলে 4 থেকে 5 বিয়োগ করব। 30,000 থেকে 12,000 বিয়োগ করলে 18,000, 20,000 থেকে 8,000 বিয়োগ করলে 12,000, 24,000 থেকে 9,600 বিয়োগ করলে 24,000 বিয়োগ 9,600, 14,400, 14,400, 50,000 থেকে 20,000 বিয়োগ করলে 30,000 টাকা। ওকে, তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি, সেটা হচ্ছে নিট মুনাফা। তাহলে খেয়াল করেন, আমার প্রথমে বছর প্রশ্ন দেওয়া থাকবে, বছর প্রশ্ন দেওয়া থাকবে কর পূর্ব নগদ প্রবাহ। যদি কর পূর্ব নগদ প্রবাহ দেওয়া থাকে, এই দেখেন শব্দগুলো খেয়াল করবেন, কর পূর্ব নগদ প্রবাহ যদি দেওয়া থাকে, অথবা এটা আরও একটা নাম আছে অবচয় ও কর পূর্ব মুনাফা, যদি এভাবেও দেওয়া থাকে, তাহলে আমার প্রথম দায়িত্ব অবচয় বিয়োগ করা। তাহলে আমি অবচয় বের করলাম এবং অবচয়টাকে কর পূর্ব নগদ প্রবাহ থেকে বিয়োগ করলাম। আর অবচয় বের করার নিয়ম ওই যে কর্নারে লিখে রাখছি। তাই কর পূর্ব নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে কর পূর্ব মুনাফা আসে। 80,000 থেকে 50,000 বিয়োগ করছে 30,000, তাহলে 2 থেকে 3 নং কলাম বিয়োগ করে আমরা কর পূর্ব মুনাফা বের করলাম। কর পূর্ব মুনাফার উপর আমরা কর ধরবো। কর হার প্রশ্নে বলা থাকবে, কর হার প্রশ্নে বলা না থাকলে কিন্তু এটা ধরে নিতে হবে এটা প্রশ্নে কোনো গরমিল আছে, কারণ কর পূর্ব নগদ প্রবাহ দিয়ে কখনো কর হার দিবেন এরকম হবে না, নিশ্চিত থাকবেন কর হার দেওয়া থাকবে প্রশ্নে। তাহলে আমি কর পূর্ব মুনাফার উপর কর ধরলাম, কর ধরে বের করলাম 12,000, 8,000, 9,600, 20,000। এখন কর পূর্ব মুনাফা থেকে কর বিয়োগ করে আমরা অ্যান্সার বের করলাম নিট মুনাফা। ঠিক আছে, তো নিট মুনাফা কত? 18,000, 12,000, 14,400, 30,000। এই নিট মুনাফা দিয়েই মূলত আমরা কি করব? ওই যে এআরআর পদ্ধতিটা করব। আমরা কিন্তু অনেকগুলো পদ্ধতি নাম পড়ে আসছি, এআরআর, পেব্যাক পিরিয়ড, তারপরে কি এনপিভি, তারপরে আইআরআর, তারপরে পিআই, ডিসকাউন্টেড ডিপিবিপি। এই যে পদ্ধতিগুলো পড়ছি, এই ট্যাবল থেকে কিন্তু এই পদ্ধতিগুলো করা হয়। ঠিক আছে, আপনি যে পদ্ধতিগুলো সূত্র করবেন ট্যাবল থেকেই করবেন। তাহলে এই ট্যাবল থেকে প্রথমেই একটা সূত্র করা হবে, তার নাম হচ্ছে এআরআর। তো এআরআর কোন কলামটা দিয়ে করবেন খেয়াল করবেন এই জিনিসটা। আপনাকে যখন এআরআর করতে বলবে, আপনি অঙ্ক ট্যাবলটা এখানে শেষ করবেন, অর্থাৎ নিট মুনাফার তথ্য দিয়ে এআরআর করবেন। তবে আরেকটা জিনিস, ধরেন একই অঙ্কে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, চেষ্টা করবেন একটু নিট মুনাফাগুলো আমাকে একটু পরে মনে করে দিতেন। আমার এই নিট মুনাফাগুলো যদি পরে যদি না মনে থাকে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ আমি যদি ভুলে যাই তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না। আমরা একটু পরে ম্যাথ করবো, তো তখন আমাদের এই জিনিসগুলো লাগবে। তাহলে মনে রাখেন, আপনি যখন নোট করবেন, নোট করার সময় এই যে নিট মুনাফা কলামটা যখন করবেন, এখানে পাশে একটু লিখে রাখবেন এআরআর। তার মানে হচ্ছে এই নিট মুনাফা দিয়ে আমরা মূলত এআরআর পদ্ধতিটা সলভ করব। এই 6 নম্বর কলাম দিয়ে আমরা কি করব? এআরআর সলভ করব। তাহলে এআরআর সলভ করার জন্য নিট মুনাফা কলামটাই এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, কিন্তু এআরআর ছাড়া বাকি যত পদ্ধতি আছে, অর্থাৎ পেব্যাক পিরিয়ড, এনপিভি, পিআই, ডিপিবিপি, অথবা আরেকটা হচ্ছে আইআরআর, এই পদ্ধতিগুলো করার জন্য আমাদেরকে আরেকটু বেশি লাগবে। তাহলে কি লাগবে? আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ লাগবে। ছিল কর পূর্ব নগদ প্রবাহ, আমাদের বের করতে হবে কর পরবর্তী নগদ প্রবাহ। কাদের জন্য? যখন পেব্যাক পিরিয়ড করতে বলবে, যখন এনপিভি বলবে, যখন আইআরআর বলবে, যখন পিআই বলবে। অন্য এআরআর ছাড়া অন্য যে কোনো পদ্ধতি বললে আমাকে কর পরবর্তী নগদ প্রবাহ বের করতে হবে। তো আমরা জানি নগদ প্রবাহ কথাটার মানে কি? নগদ প্রবাহ মানে প্রথমে লিখছিলাম, নগদ প্রবাহ মানে মুনাফা আর অবচয়ের যোগফল। তো আমার কাছে মুনাফা আছে, কোন মুনাফা? কর পরবর্তী মুনাফা, অর্থাৎ নিট মুনাফা। নিট মুনাফার সাথে যদি আমি অবচয় যোগ করে দিই, তাহলে আমি কর পরবর্তী নগদ প্রবাহ পাবো। তাহলে আমি নিট মুনাফার সাথে অবচয় যোগ করতেছি, নিট মুনাফার সাথে অবচয় আবার যোগ করতেছি। এখন এই যে 7 নম্বর কলামটা, এটা কি আবার করার দরকার আছে কিনা, এখানে একটা প্রশ্ন থাকে অনেকের। 7 নম্বর কলামটা করলে ভালো, যদি আপনি মনে করেন যে 7 নম্বর কলামটা করবেন, করলে সমস্যা নেই, করলে ভালো। কিন্তু না করলে কি কোনো সমস্যা আছে? না করলে সমস্যা নেই। অর্থাৎ অনেকে কি করে, এই অবচয়ের কলামটা না করে এখানে যে অবচয়ের পরিমাণটা আছে এটার সাথে নিট মুনাফা যোগ করে পরের কলামটা কর পরবর্তী নগদ প্রবাহ দেয়। অর্থাৎ তারা এই কলামটাকে মিসিং রাখে, তারা যোগ করে, অবচয়টাকে যোগ করে, কিন্তু অবচয়টা লিখে না আবার। অর্থাৎ একই করে দুইবার অবচয় অনেকে লিখতে চায় না। লিখলে কোনো সমস্যা নেই, লিখলে আসলে ভালো। কেন? আপনার যোগ বিয়োগ করতে সুবিধা হয়, কারণ অনেকের ভেজাল লাগে ফেলে। এই জন্য চেষ্টা করবেন, যারা অঙ্ক পরীক্ষা হলে অঙ্ক ভুল করেন বারবার, তারা চেষ্টা করবেন লিখতে। একান্ত যদি আপনি মনে করেন আপনার জায়গা হচ্ছে না, তখন লিখবেন না, চেষ্টা করুন অবচয়টাকে আবার লিখতে। হ্যাঁ, এখন অবচয় লিখতেছি কেন? মুনাফার সাথে যোগ করতে। কেন? কারণ আমার নগদ প্রবাহ বের করতে হবে। কোন নগদ প্রবাহ? কর পরবর্তী নগদ প্রবাহ। ঠিক আছে, আপনারা বুঝতেছেন কি? আমাকে একটু জানাবেন তো, কারণ আমি আসলে কনফিউজ। প্রথমেই বলছি ফিনান্স ক্লাস, প্রথম লাইভ ক্লাস ফিনান্সের, আমি আসলে শিওর না যে সবাইকে আমি 100% বুঝিয়ে দিতে পারবো কিনা। আমি চেষ্টা করতে পারি, আমি নিশ্চিত না। আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতেছেন কিনা আসলে। আর কোনো প্রশ্ন থাকলে আস্তে আস্তে করা শুরু করেন, যতটুকু আলোচনা করতেছি তার মধ্যে। হ্যাঁ,
তাহলে আমি এখন কি করব, এই যে নিট মুনাফাগুলো আছে, নিট মুনাফা দিয়ে এআরআর পদ্ধতিটা করব। একটু পরে আমরা যখন অঙ্ক করবো তখন এই অ্যান্সারগুলো দিয়ে আমরা এআরআর করব। আর এই এআরআর ছাড়া বাকি পদ্ধতিগুলো করার জন্য আমরা আরেকটু করি ডাবলটা, সেটা কি? আচ্ছা, তাহলে অবচয় কত, আবার অবচয় লিখব আগেরগুলোই, 50,000, 50,000, 50,000, 50,000। আমরা অবচয়ের পরিমাণ আগে যেগুলো ছিল এগুলো আবার লেখা শুরু করলাম বা লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে 6 নম্বর কলামে নেট মুনাফা, 7 নম্বর কলামে অবচয়। আমি আরও একটা কলাম রাখছি, 8 নম্বর কলাম, এটা হচ্ছে 9 নম্বর। 8 নম্বর আমি কি করলাম, 6 এবং 7 যোগ করলাম। 6 আর 7 কি কি? নিট মুনাফার অবচয় যোগ করলে কি পাওয়া যায়? আমরা জানি মুনাফার অবচয় যোগ করলে নগদ প্রবাহ পাওয়া যায়। নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টার আপনাদের মনে আছে, আপনারা মুনাফার সাথে কি করেন? অবচয় যোগ করেন। কেন? সঠিক নগদ প্রবাহ জানার জন্য, ঠিক আছে? তাহলে এখানেও আমরা জেরিন সুবা, জি স্যার বুঝতেছি, থ্যাংক ইউ, আপনারা বুঝতেছেন, আমি শুক্রিয়া যে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতেছি আসলে। তাহলে এটার নাম হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহ, ঠিক আছে? তাহলে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কি পাওয়া যায়? কর পরবর্তী নগদ প্রবাহ পাওয়া যায়। আমি এখানে লিখলাম 6 নম্বর এবং 7 নম্বর কলাম যোগ, ঠিক আছে? তাহলে 18,000 আর 50,000 যোগ করলে কত হয়? 68,000। 68,000। 50,000 আর 12,000 যোগ করলে কত হয়? 62,000। 50,000 আর 14,400 যোগ করলে 64,400। 50,000 30 যোগ করলে 80,000 হয়। যোগ ভুল হলে আমাকে একটু জানাবেন, যদি কোনো ভুল থাকে আমাকে একটু জানাবেন। আচ্ছা, 100% বুঝতেছি স্যার। হিমেল মিত্র, ঠিক আছে, থ্যাংক ইউ। এসে স্যার, জি স্যার বুঝতেছি। প্রিয়ম দাস, বুঝতেছি। আচ্ছা, যাই হোক, তারপরে বোঝা যাচ্ছে, ঠিক আছে, বুঝলে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা কি করলাম, মুনাফার সাথে অবচয় যোগ করলাম, যোগ করে কর পরবর্তী নগদ প্রবাহ বের করলাম। এখন এই যে কর পরবর্তী নগদ প্রবাহ যেগুলো আমরা বের করছি, এগুলো দিয়ে আমরা সলভ করব এনপিভি, আইআরআর, পিআই। এই পদ্ধতিগুলো আমরা যে প্রথমে পদ্ধতি লিখে আসছি, এআরআর সলভ করব নিট মুনাফা কলামটা দিয়ে, আর কর পরবর্তী নগদ প্রবাহ কলামটা দিয়ে সলভ করব এনপিভি, আইআরআর, পিআই। কেউ একজন আপনাদের খাতায় কষ্ট করে এগুলো একটু লিখে ফেলেন তো তাড়াতাড়ি, একটা জায়গায় লিখে রাখেন ছোট করে, 68,000, 62,000, 64,000, 480,000, এই কথা একটু লিখে রাখেন, কারণ আমি পরবর্তী জানতে চাইতে পারি একটু পরে। অথবা কমেন্টে দিয়ে রাখেন কষ্ট করে, যারা দেখতেছেন এই মুহূর্তে। একজন নিট মুনাফাগুলো একটু কমেন্টে দেন, আরেকজন কর পরবর্তী নগদ প্রবাহগুলো একটু কমেন্টে দিয়ে রাখেন, যাতে আমি একটু পরে কমেন্ট দেখে দেখে ম্যাথটা সলভ করতে পারি। কারণ এটা মুছে ফেলার পর নাহলে বিপদে পড়ে যাব, ঠিক আছে? আমার মনে থাকবে না, পরে হয়তো অঙ্ক ভুল হবে। এখন দেখেন আমি কিন্তু এখানে একটা পদ্ধতির নাম লিখি নাই, সেটা কি? পেব্যাক পিরিয়ড। তার মানে নগদ প্রবাহ দিয়ে কি পেব্যাক পিরিয়ড করা যাবে না? উত্তর হচ্ছে না, নগদ প্রবাহ দিয়ে আমরা পেব্যাক পিরিয়ড করব না। পেব্যাক পিরিয়ড করার জন্য আমাকে আরও একটা কলাম লাগবে। আরশি, রিজিয়া, যারা শুনতেছেন কষ্ট করে কমেন্টে নিট মুনাফার পরিমাণটা দিয়ে দেন, আর এটা হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহের পরিমাণটা কমা কমা দিয়ে লিখে দিয়ে যান, ঠিক আছে? লিখছি, আরশি আমি পাইনি আনো, লিখেন তাড়াতাড়ি। তাহলে এই 9 নম্বর কলামটা হচ্ছে কার জন্য? পেব্যাক পিরিয়ডের জন্য। 9 নম্বর কলামটা আমরা পেব্যাক পিরিয়ডের জন্য করব, পেব্যাক পিরিয়ডের জন্য। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্রমযোজিত। ক্রমযোজিত কথাটার মানে হচ্ছে ক্রমান্বয়ে যোগ করা, ক্রমযোজিত নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ, ঠিক আছে? নিট মুনাফা, আচ্ছা ঠিক আছে। এখন যারা অনার্সে পড়েন অথবা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইয়ারে, আপনারা যখন এই ক্যাপিটাল বাজেটিংয়ের এই টেবলটা পড়বেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটু ইংরেজিতে লিখতে হয় শর্টকাট। তখন আপনি এখানে এই ওয়ার্ডগুলোকে শর্টকাট লিখতে পারেন। যেমন আমরা এটাকে লিখি সিএফবিটি, এটাকে ইংরেজিতে লেখা হয়, আমি ইংরেজি ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি উপরে এখানে, যাতে বুঝতে একটু সুবিধা। জানি না ইংরেজি সব লিখতে পারবো কিনা। এটা হচ্ছে এআরআর পদ্ধতি। আচ্ছা, এটাকে বলা হয় সিএফবিটি, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এটা তো আপনারা জানেন, অবচয় মানে ডেপ্রিসিয়েশন। কর পূর্ব মুনাফাকে বলা হয় নেট প্রফিট বিফোর ট্যাক্স, অথবা অনেকে ইবিটি বলে, আর্নিং বিফোর ট্যাক্স। এটা যেমন যারা ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ে, ওদের একটা কি জানি মূলধন বাজারিংয়ের একটা চ্যাপ্টার আছে, ফিনান্সের একটা সাবজেক্ট আছে ওদের 100 নম্বরে, সেখানে মূলধন বাজারিংয়ের একটা চ্যাপ্টার আছে। তো ওদের এই জিনিসগুলো লাগতে পারে, আর্নিং বিফোর ট্যাক্স অথবা নেট প্রফিট বিফোর ট্যাক্স। আর নেট প্রফিটকে আমরা ইংরেজিতে বলতে পারি এনপিএটি অথবা ইএটি, আর্নিং আফটার ট্যাক্স অথবা নেট প্রফিট আফটার ট্যাক্স। আর কর পরবর্তী নগদ প্রবাহ, এটার নাম হচ্ছে ক্যাশ ফ্লো,
আফটার ট্যাক্স, সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আর ক্রমযোজিত নগদ প্রবাহ এই জিনিসটাকে বলা হয় ক্রমযোজিত নগদ প্রবাহকে বলা হয় সিসিএফএটি, অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। যাই হোক, অনেকেই দিচ্ছেন কর পরবর্তী নগদ প্রবাহ, ঠিক আছে, আর কেউ আপাতত না দিলেও চলবে। তাহলে খেয়াল করেন, তো যারা পরবর্তীতে অনার্সে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এরকম একটা সাবজেক্ট আছে, সেটা ইকোনমিক্স ডিপার্টমেন্টের আছে, ফিনান্স ডিপার্টমেন্টের আছে, আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছে, আবার যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়তেছেন ওদেরও সম্ভবত মূলধন বাজারিং নামে একটা চ্যাপ্টার আছে, যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আবার আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও ফিনান্সের ক্যাপিটাল বাজারিং নামে একটা চ্যাপ্টার আছে, সেক্ষেত্রে আপনাদের এই ইংরেজি ওয়ার্ডগুলো লাগতে পারে। এগুলো একদম সহজ, আপনি সহজ করে নেবেন তাহলে হবে, সেম, তবে ট্যাবলটা সেম। এখন আসেন ক্রমযোজিত নগদ প্রবাহ বের করব। ক্রমযোজিত নগদ প্রবাহ মানে ক্রমান্বয়ে যোগ করা। কোনটা ক্রমান্বয়ে যোগ করব? এই যে নগদ প্রবাহগুলো দেখতেছি এগুলো ক্রমান্বয়ে যোগ করব। তাহলে প্রথমটা কত? 68,000, এটা এখানে বসে যাবে 68,000। দ্বিতীয় বছর কি করবে? 68,000-এর সাথে 62,000 যোগ করবে, এই দুটো যোগ করব। 60 দুগুণ 120, 8 10, অর্থাৎ 1,30,000 টাকা। তৃতীয় বছর 1,30,000-এর সাথে 64,400 যোগ করবে, 1,30,000 আর 64,400 কত হয়? 1,94,400। ঠিক আছে। চতুর্থ বছর 1,94,400-র সাথে 80,000 যোগ করব। যাই হোক, 1,94,400-400-র সাথে আমি 80,000 যোগ করব, 2,74,400, 2,74,400। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ক্রমযোজিত নগদ প্রবাহ। হ্যাঁ, এখন ক্রমযোজিত নগদ প্রবাহ জিনিসগুলোও আপনারা একটু লিখে রাখেন, যারা দেখতেছেন ক্রমযোজিত নগদ প্রবাহ একটু মাথায় রাখেন। অবশ্য ক্রমযোজিত এই পুরোটা লিখতে হবে না, আমি জাস্ট পয়েন্ট করে দিচ্ছি, খেয়াল করেন। এখন তাহলে আমার ট্যাবলটা শেষ, দেখেন তো সবাই ট্যাবলটা বুঝছেন কিনা। প্রথমে বছর প্রশ্নে যদি কর পূর্ব নগদ প্রবাহ দেওয়া থাকে তাহলে এটার নাম হচ্ছে কর পূর্ব নগদ প্রবাহ, এখান থেকে অবচয় বিয়োগ করব, কর পূর্ব মুনাফা পাবো। প্রশ্নে যদি কর পূর্ব মুনাফা দেয় তাহলে অঙ্কটা শুরু হবে এখান থেকে পরেরটা, অর্থাৎ প্রথমে বছর, তারপরে কর পূর্ব মুনাফা, কর বিয়োগ করবে, অ্যান্সার নিট মুনাফা আসবে, অর্থাৎ কর পরবর্তী মুনাফা। এটা নিট মুনাফা মানে কর পরবর্তী মুনাফা। তারপর অবচয় যোগ করব, কর পরবর্তী নগদ প্রবাহ আসবে, এরপর ক্রমযোজিত নগদ প্রবাহ। আর এই লাস্ট কলামটা কখন করব? যখন পেব্যাক পিরিয়ড জানতে চাইবে। পেব্যাক পিরিয়ড না জানতে চাইলে কিন্তু ক্রমযোজিত নগদ প্রবাহ বের করার প্রয়োজন নাই। এখন ধরেন একটা অঙ্কে কর পরবর্তী মুনাফা দিয়ে দিচ্ছে, যেমন এইচএসসি সৃজনশীলে ম্যাক্সিমাম সময় এটা দেওয়া থাকে, কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা যদি দেওয়া থাকে অঙ্কটা হবে এখান থেকে পরের অংশ, তবে এটার সাথে জাস্ট ওই বছর কলমটা অ্যাড হবে। বছর, কর পরবর্তী নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা, তার সাথে অবচয়, কর পরবর্তী নগদ প্রবাহ। আর যদি পেব্যাক পিরিয়ড বলে ক্রমযোজিত নগদ প্রবাহ। যদি প্রশ্নে কর পরবর্তী নগদ প্রবাহ দেওয়া থাকে তাহলে অঙ্ক এখান থেকে পরেরটা। অর্থাৎ ট্যাবলটা আপনি কতটুকু করবেন সেটা প্রশ্নের উপর নির্ভরশীল। প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে যা দেওয়া থাকবে সেখান থেকে লাস্ট পর্যন্ত যাবে, এটা মনে রাখবেন। এখন ধরেন আমি আগেই বলছি যে নিট মুনাফা বের করব এআরআর এর জন্য, কর পরবর্তী নগদ প্রবাহ বের করার জন্য এনপিবি, আইআরআর, পিআই বের করার জন্য এগুলো করব। যদি পেব্যাক পিরিয়ড জানতে চাই তখন ক্রমযোজিত বের করব। এখন ধরেন একই অঙ্কে আপনার কাছে এআরআর জানতে চাইলো, আবার একই অঙ্কে আপনার কাছে কি জানতে চাইলো? গতে, অর্থাৎ সৃজনশীলের গরুর গতে জানতে চাইলো এআরআর নির্ণয় করো, আর ঘোড়াতে জানতে চাইলো অর্থাৎ ঘতে জানতে চাইলো এনপিবি নির্ণয় করো। অথবা ধরেন পেব্যাক পিরিয়ড বের করতে বললো, পিবিপি। তখন অনেকে কি করেন? গতে একবার ট্যাবল করেন, ঘতে গিয়ে আবার ট্যাবল করেন। অনেকে গতে বের করেন নিট মুনাফা পর্যন্ত, ঘতে গিয়ে এসে আবার ঘরটা করে, মানে ট্যাবলটা আবার করে। আমার মানে পরামর্শ হবে আপনি ট্যাবলটা দুইবার না করে ট্যাবলটা একবারে করবেন। দেখেন আমি কিন্তু ট্যাবলটা একবারে করছি, ধরেন আমাকে এআরআর বের করতে দিছে, আবার আমাকে পেব্যাক পিরিয়ড বের করতে বলছে, তাহলে আমি কি করব? পুরো ট্যাবলটা একসাথে করব, পুরো ট্যাবলটা একসাথে করেই তারপর অঙ্কটা সমাধান করব। ট্যাবলটা একবারে করব, অর্থাৎ সৃজনশীলের গ নাম্বার যে প্রশ্নটা সেখানে ট্যাবলটা একসাথে করে ফেলবো। এই ট্যাবলের তথ্য থেকে আমরা কি করব? গ এবং ঘ দুইটাই সমাধান করব। তখন ট্যাবল আঁকতে হবে একবার, অঙ্কটার বড় হবে না, কারণ যেহেতু সৃজনশীল সময় খুব কম, নাম্বার মাত্র 10। আপনাকে মাথায় রাখতে হবে আপনি 10 নম্বরের জন্য অনেক বিশাল কাজ করতে হবে না, কারণ এই ট্যাবলগুলো একটু বড়। যেহেতু ট্যাবলগুলো বড় অনেকেই সমস্যায় পড়ে যান। এটা কোনটা? 68,000, 10,000, এটা কোনটা লিখছেন? টুম্পা আপনার এটা ভুল হয়েছে, এটা হচ্ছে প্রথমটা 68,000, পরেরটা হচ্ছে 1,30,000, এটা 1,30,000। 68,000, তারপরটা 1,30,000, এরপরটা 1,94,400, এরপরটা 2,74,400। এটা একটু আপনি ডিলিট করে ফেলেন তাহলে ভালো হয়, কমেন্টে ডিলিট করে আর আবার দেন, সমস্যা নেই, কষ্ট করে আবার দিলে হবে। আপনারা এত এত লিখতেছেন, পরে তো আমি কনফিউজ হয়ে যাবো। যাই হোক, আপনারা যাই লিখবেন সেটার নাম লিখে দিতে হবে এটা কোনটা।
ওকে, মোটামুটি সবাই যেহেতু লিখছেন আমি পাবো। তাহলে বুঝছি, ট্যাবলটা যদি বুঝি আমার আসলে এই চ্যাপ্টারটা অনেক সহজ। তারপরে ট্যাবলটাতে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানান, ট্যাবলটাতে আর কোনো সমস্যা আছে কিনা। আর সবাই দেখেন তো আমার এটা শেয়ার করছেন কিনা, এখনও পর্যন্ত সবাই শেয়ার করেন নাই। 22 জন দেখতেছেন এই মুহূর্তে, 22 জন, কিন্তু শেয়ার হচ্ছে কয়টা? 16টা। তাহলে যারা যারা শেয়ার করেন ওদের দায়িত্ব হচ্ছে শেয়ার করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ট্যাবল শেষ। আসলে এই ট্যাবল শেষ মানে এই চ্যাপ্টারে 50% পড়া কমপ্লিট। তাহলে আশা করতেছি আপনারা ট্যাবলটা বুঝছেন। সৃজনশীল আসলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ঠান্ডা মাথায় ট্যাবলটা রেডি করা। ট্যাবলটা রেডি করলে এরপর পদ্ধতি সহজ। এবার দেখেন আমরা কি করবো, এখান থেকে এআরআর করবো খুব সহজে। তাহলে এখন আমাদের প্রথম কাজ এআরআর সলভ করা। আসেন এআরআর করি, ম্যাথ শুরু। আমি তো একসাথে সৃজনশীল লেখা ফেলছি, এটা কিন্তু একজন সৃজনশীল, আমি ম্যাথ একসাথে করাই ফেলতেছি। তাহলে মনে রাখতে হবে আমরা এআরআর করবো আগে। প্রথম পদ্ধতি, আচ্ছা মার্কার একটু দুষ্টামি করতেছে আবার, যেহেতু মার্কার দুষ্টামি করতেছে মার্কার চেঞ্জ করি। ওকে, ফার্স্ট আমার কাজ হচ্ছে এআরআর বের করা। তাহলে এআরআর এর বাংলা কি, ইংরেজি ফুল মিনিং আগেই লিখে দিচ্ছি, তাহলে আপাতত বাংলাটা কি, গড় মুনাফার হার। স্যার এআরআর বের করার জন্য আমাদেরকে প্রথমেই দুইটা জিনিস বের করতে হবে। এখানে গড় নিট মুনাফা, এখানে সূত্র না লিখে ডাইরেক্ট মানগুলো বসায় ফেলবেন। ঠিক আছে, আমি একটু আপনাদের এগুলো বের করি। ঠিক আছে, দেখেন গড় নিট মুনাফা, গড় নিট মুনাফাটা কোনটা হবে? গড় নিট মুনাফা হচ্ছে, আসলে এই যে গড় নিট মুনাফা এটা হচ্ছে আমরা 6 নং কলাম থেকে পাইছিলাম। 6 নং কলাম আমরা 4টা নিট মুনাফা পাইছিলাম। 6 নং কলামে যতগুলো নিট মুনাফা থাকবে, যদি ওখানে শূন্য থাকে শূন্যটা কিন্তু লিখতে হবে। সাপোজ প্রথম বছর আপনি 0 পাইছেন, হ্যাঁ 0টা কিন্তু এখানে লিখতে হবে, 0টা সহ। গড় নিট মুনাফা হচ্ছে আপনাকে যে 4 বছরের অঙ্ক আমরা করতেছি, 4 বছরের নিট মুনাফা উপরে যোগ আকারে লিখতে হবে, করে তাকে যতটা নিট মুনাফা তত দিয়ে ভাগ, যেহেতু 4 বছর তাহলে এখানে 4 দিয়ে ভাগ। তাহলে খেয়াল করেন, প্রথমটা ছিল আমাদের 18,000, ভুল হলে আমাকে একটু বলবেন। তারপরেরটা ছিল 12,000, তারপরটা হচ্ছে 14,400, তারপরেরটা হচ্ছে 30,000। এগুলো কোত্থেকে পাইছি? এগুলো আমরা ট্যাবল থেকে পাইছি। আমরা ট্যাবল থেকে এই জিনিসগুলো পাইছি, এই 4টা নিট মুনাফা পাইছি, 18,000, 12,000, 14,400, 30,000। ঠিক আছে, ট্যাবলে প্রথম বছরের নিট মুনাফা ছিল 18,000, দ্বিতীয় বছরের নিট মুনাফা 12,000, তৃতীয় বছরের নিট মুনাফা 14,400, চতুর্থ বছরের নিট মুনাফা 30,000। যারা যারা দেখতেছেন তারা অলরেডি ক্যালকুলেশন করে ফেলেন তো, 4 দিয়ে ভাগ কত আসে দেখেন, কত আসে দেখি, কে কত দ্রুত জানাতে পারবেন দেখেন তো আমাকে একটু। এগুলো যোগ করে বিয়োগ করেন তাড়াতাড়ি, সরি যোগ করে ভাগ করেন 4 দিয়ে। তাহলে 18,000, 12,000, 14,400, 30,000 এগুলো কই পেলাম? এগুলো হচ্ছে নিট মুনাফাগুলোকে জাস্ট যোগ করছি। হ্যাঁ, যে 4টা নিট মুনাফা ছিল আমাদের 6 নম্বর কলামে, ওই 6 নম্বর কলাম থেকে আমরা 4টা নিট মুনাফাকে যোগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম। এগুলোকে আমরা কর পরবর্তী নিট মুনাফা বলি। এই অ্যান্সার কত আসছে এখনও জানাতে পারেন না, দেখছেন আপনারা? 18,600, ওর পিতা 18,600। তারপরে বাকিরা দেখেন তো ঠিক আছে কিনা, ভুল হলে আমাকে বলেন তো। ওকে, যেহেতু দুইজনে বলছে 18,600, তাহলে উত্তরটা 18,600। দেখেন তো বুঝছেন কিনা আপনারা? হ্যাঁ, সবাই বলতেছে 18,600 উত্তর। তাহলে গড় নিট মুনাফা মানে হচ্ছে আমাদের কাছে যে 4টা নিট মুনাফা ছিল 4 বছরে, যদি 5 বছর হতো তাহলে 5টা নিট মুনাফা হতো, 5টাকে আমরা যোগ করে 5 দিয়ে ভাগ করতাম। যদি 6 বছর থাকতো তাহলে 6 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, যত বছর থাকবে তত দিয়ে ভাগ করব, তাহলে 18,600 আসলো। ঠিক আছে, তাহলে এআরআর বের করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে গড় নিট মুনাফা বের করতে হবে পরীক্ষার হলে। গড় নিট মুনাফার জন্য এখানে সূত্র লেখার প্রয়োজন নেই, এখানে কোনো সূত্র লিখবেন না। এটা হচ্ছে উপরে নিট মুনাফাগুলোর যোগফল, এই যেগুলো হচ্ছে নিট মুনাফার সমষ্টি, আর নিচে হচ্ছে প্রকল্পের মেয়াদ। উপরে নিট মুনাফা যতগুলো নিট মুনাফা থাকবে সেগুলোকে যোগ করে দিব, অর্থাৎ কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী মুনাফাগুলোকে যোগ করে দিব, নিচে প্রকল্পের মেয়াদ দ্বারা ভাগ করব, অ্যান্সার পেয়ে গেছি। তাহলে কত আসলো? 18,600 টাকা। এবার আমরা বের করব গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য যদি থাকে, ভগ্নাবশেষ মূল্য না থাকলে বিয়োগ করার প্রয়োজন নাই। তাহলে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই কত? 2। ঠিক আছে, তাহলে আসেন মান বসাই, আপনারা ক্যালকুলেশন করতে থাকেন যারা যারা পারেন।
প্রাথমিক বিনিয়োগ কত, আমরা ধরছিলাম অঙ্কের শুরুতে প্রাথমিক বিনিয়োগ 2 লাখ টাকা যোগ ভগ্নাবশেষ মূল্য কত 0 ভাগ 2, তাহলে কত আসে সমান 1 লাখ টাকা। তাহলে এআরআর বের করার জন্য আমাদের দুটো জিনিস দরকার। এআরআর বের করার জন্য কি কি দরকার, প্রাথমিক বিনিয়োগ দরকার। প্রাথমিক বিনিয়োগ কত, প্রশ্নের শুরুতে আমরা ধরছিলাম প্রাথমিক বিনিয়োগ 2 লাখ, আর ভগ্নাবশেষ মূল্য কত, ভগ্নাবশেষ মূল্য ছিল না, তাহলে 0 আর ডিভাইডেড বাই 2 ভাগ করলাম, কত আসছে 1 লাখ টাকা। তাহলে আমরা দুইটা অ্যান্সার পাইছি, একটা হচ্ছে গড় নিট মুনাফা 18,600 আর একটা হচ্ছে গড় বিনিয়োগ 1 লাখ। তাহলে আসলে আমরা এবার ম্যাথ করি। এবার আমরা এআরআর এর সূত্র করব। আমরা জানি, আমি এটা ভুল করছি, আমি পেব্যাক পিরিয়ডের ওই যে ক্রমযুক্ত নগদ প্রবাহে কিছু ওয়ার্ড লেখা আছে, আচ্ছা বাদ দেন, টেবলটা আবার করবো, সমস্যা নেই, টেবলটা ছোটোখাটো করে আবার একটা টেবল করবো, সমস্যা হবে না। আপনারা দ্বিতীয়বার করবেন না আর কি, আমি যেহেতু ওখানে লিখি নাই, টেবলটা আমাকে আবার করতে হবে। আচ্ছা হ্যাঁ, 80 বলছেন 1 লাখ টাকা। তাহলে আমরা জানি, মানে আপনারা জানেন আর কি, আরা জানি গড় মুনাফার অথবা এআরআর সমান উপরে বসবে গড় নিট মুনাফা, নিচে গড় বিনিয়োগ। যেহেতু এখানে এআরআর হার বের করতে হবে, হার মানে পার্সেন্টেজ বের করতে হলে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে গড় নিট মুনাফা হচ্ছে কত 18,600, গড় বিনিয়োগ হচ্ছে 1 লাখ ইন্টু 100, তাহলে 18.6% হতে পারে, 18.60%। দেখেন তো ঠিক আছে কিনা, 18,600 ভাগ 1 লাখ ইন্টু 100, 18.6%, 18.6 অথবা 18.60%। শেষ, আমাদের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমাদের এআরআর কমপ্লিট। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে থাকেন। 18.6 যে কথা, 18.60% একই কথা। তাহলে আমাদের এআরআর পদ্ধতিতে আর কারো আশা করি কোনো সমস্যা হবে না। এখন ধরেন, এখন কি ধরবেন, আচ্ছা না, এআরআর তো শেষ। এখানটা কথা বলে রেখে, আপনি প্রকল্পে বিনিয়োগ করবেন না বিনিয়োগ করবেন না, এটি ডিসিশনটা পরে নিব। তবে একটু ছোটো করে বলি, এই যে 18.60% আসছে, প্রশ্নে একটা মূলধন ব্যয় দিয়ে দিতে পারে, মূলধন ব্যয় 10%, 15%, একটা পার্সেন্ট দিয়ে দিবে। প্রশ্নে 2টা পার্সেন্ট থাকে, একটা কর হার, আরেকটা পার্সেন্ট থাকবে, ওই পার্সেন্টের নাম থাকবে সুযোগ ব্যয়, বাট্টার হার, সুদের হার, এরকম আরেকটা পার্সেন্ট থাকবে। দেখেন, একটা হচ্ছে কর হার দেওয়া ছিল 40%, আরেকটা পার্সেন্ট থাকতে পারে সুদের হার অথবা সুযোগ ব্যয়ের হার, এরকম একটা পার্সেন্ট থাকতে পারে, ধরেন 15% অথবা 10%, না সহজটা ধরি 10% ধরি। তাহলে ট্যাক্স রেট তো ট্যাবলে করবো, ট্যাক্স রেটের সাথে পদ্ধতির কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে সুদের হার কত পার্সেন্ট, 10%, এই 10% থেকে যদি এআরআর এর মানটা বড় হয় তাহলে প্রকল্পে বিনিয়োগ করব বা বিনিয়োগ করা উচিত, কিন্তু 10% থেকে যদি এটা ছোট হয় তাহলে বিনিয়োগ করা উচিত নয়, সিদ্ধান্ত নেওয়ার নিয়ম। তাহলে এআরআর বড় হতে হবে কার থেকে, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, বাট্টার হার অথবা মূলধন ব্যয়। তাহলে কে দ্বারা প্রকাশ করা হয় 10%, কে থেকে যদি এআরআর মান বড় হয়, সিদ্ধান্ত নেওয়ার নিয়ম, এআরআর মান যদি কে থেকে বড় হয় আপনি বিনিয়োগ করবেন, আর এআরআর মান যদি কে থেকে ছোট হয় আপনি বিনিয়োগ করবেন না। অর্থাৎ এটা যদি 9% হতো বিনিয়োগ করা উচিত না, যেহেতু এটা 10 থেকে বেশি তাহলে বিনিয়োগ করা উচিত। আমরা লাস্টে অবশ্য পদ্ধতিগুলো আবার বিনিয়োগ সিদ্ধান্তগুলো আবার একটু লিখে দিব। এখন আমার আসলে আমি যখন ট্যাবলটা আঁকছিলাম তখন আমার একটা কিছু জিনিস লেখার কথা ছিল ট্যাবলের মধ্যে পেব্যাক পিরিয়ড করার জন্য, আমি যেহেতু লিখি নাই ট্যাবলটা আমি আবার করতেছি, কিন্তু আপনি যখন পরীক্ষা করবেন ট্যাবলটা আবার করবেন না। আমরা একটু যে ট্যাবলটা করছিলাম ওই ট্যাবলের মধ্যেই ওয়ার্ডগুলো লিখবেন, আমি যেহেতু ট্যাবলের মধ্যে ওয়ার্ডগুলো লিখতে পারিনি, এখন ট্যাবলটা আবার এঁকে আপনাদেরকে একটু দেখাতে হবে কষ্ট করে, কি করবো আর। আপনাদের যাদের মনে আছে আমাকে একটু সাহায্য করবেন। এখন আসা যাক পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডের জন্য আমাকে একটু প্রথমে ট্যাবলটা আবার একটু দেখতে হবে। আমি দেখি তো, আপনারা একটু আমাকে বলছিলেন ওই সময় যে কর পরবর্তী মুনাফাটা কত, ক্রমযোজিত একজন জানাইছেন, আর এরপরে হ্যাঁ কর পরবর্তী নগদ প্রবাহ আছে আমার কাছে। দেখেন, এটা হচ্ছে আমি পেব্যাক পিরিয়ড করার জন্য, আমার এখন পদ্ধতির নাম হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড করার জন্য আপনি যখন প্রথমে ট্যাবলটা আঁকবেন ট্যাবলের ভিতরে কিছু ওয়ার্ড লিখতে হবে। আমি ওয়ার্ডগুলো যেহেতু লিখি না, ট্যাবলটা আমি একটু আবার আঁকতেছি, আপনারা আঁকবেন না, আপনারা দ্বিতীয়বার ট্যাবলটা আঁকবেন না দয়া করে, আমি বারবার বলতেছি। আমি ট্যাবলটা যেহেতু তখন লিখতে ভুলে গেছি এই জন্য আমি আবার আঁকতেছি। আপনারা ট্যাবলটা একবারই আঁকবেন, দুইবার না, 4 বছর। হ্যাঁ, তাহলে বছর
খেয়াল করেন, বছর এটা ছিল কর পরবর্তী নগদ প্রবাহ। 1 নম্বর, এটা আপনাদের ওই যে একটু যে টেবল করছে, টেবলের 8 নম্বর কলাম, এটা হচ্ছে টেবলের 9 নম্বর কলাম। বছর 1 2 3 4, এটা ছিল কত? 68,000, 62,000, 64,400, আর এটা ছিল 80,000। তাহলে এখানে এটার নাম হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ। ক্রমযোজিত 68,000 বসায় ফেলি, 68,000 এর সাথে 62,000 যোগ করলে 1,30,000, এটার সাথে এটা যোগ করলে 1,94,400, এটার সাথে এটা যোগ করলে 2,74,400। ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন, এটা আপনারা যে প্রথমে আমরা টেবলটা আঁকছি, প্রথম টেবলটার মধ্যেই কাজটা করবেন। আমি যেহেতু প্রথম টেবলও করি না, এখানে আবার করতেছি, বারবার বলতেছি যাতে পরে আবার ভুল না করেন। এখন পেব্যাক পিরিয়ড করার জন্য কি করতে হবে? পেব্যাক পিরিয়ড করার জন্য কিছু ওয়ার্ড লিখতে হবে। দেখেন, আমরা জানি আমাদের প্রাথমিক বিনিয়োগ প্রশ্নে যেটা লেখা থাকবে, প্রাথমিক বিনিয়োগ কত ছিল? 2 লাখ। পেব্যাক পিরিয়ড বের করার জন্য এই যে প্রাথমিক বিনিয়োগ, এটা এখানে খুঁজে বের করেন। এখানে এটা সরাসরি পেতে পারেন, নাও পেতে পারেন। দেখেন এখানে সরাসরি কিন্তু 2 লাখ টাকা নাই। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে এই ক্রমযোজিত নগদ প্রবাহের ঘরে প্রাথমিক বিনিয়োগের থেকে কম কিন্তু তার কাছাকাছি টাকা কোনটা। তাহলে 68,000 প্রাথমিক বিনিয়োগের থেকে কম কিন্তু কাছাকাছি না, কারণ এটা থেকে বড় একটা আছে 1,30,000। 1,30,000 2 লাখের কিছুটা দূরে, কাছে না। হ্যাঁ, এটা কিন্তু 2 লাখ থেকে ছোট। 1,94,400 2 লাখের খুব কাছাকাছি এবং ছোট, কিন্তু 2,74,400 2 লাখ থেকে বেশি। আমার দরকার প্রাথমিক বিনিয়োগ থেকে কম এবং প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি টাকাটা। প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি টাকা হচ্ছে এটাকে আমরা বলি সি। সি বলতে বোঝায় আমার বিনিয়োগকৃত টাকার মধ্যে ম্যাক্সিমাম যত টাকা ফেরত আসছে। আমি ইনভেস্ট করছি কত? 2 লাখ টাকা। তো ম্যাক্সিমাম টাকা ফেরত আসছে কত? 1,94,400। আমি কি 2 লাখ ফেরত পাইছি? না, আমি 2 লাখ ফেরত পাইনি। তাহলে ম্যাক্সিমাম টাকা যে বছর ফেরত পাবো ওই বছরটাকে আমরা এ ধরবো, এ। তাহলে এ মানে হচ্ছে যে বছরে বা যত বছরে আমার ম্যাক্সিমাম টাকা ফেরত আসে। 3 বছরে আমার ম্যাক্সিমাম টাকা ফেরত চলে আসছে। আমি ইনভেস্ট করছিলাম 2 লাখ, 2 লাখের মধ্যে আমার 1,94,400 টাকা ফেরত চলে আসছে 3 বছরের মধ্যে। তাহলে যত টাকা ফেরত আসবে তাকে আমরা বলতেছি সি, আর ওই বছরটাকে বলা হবে এ। তাহলে আপনি যখন প্রথমে টেবলটা আঁকবেন, বিশাল টেবলটা 9টা কলামে যে টেবল, ওই কলামের মধ্যে এই প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি কিন্তু ছোট টাকাটাকে লিখবেন সি, এবং তার বরাবর যে বছর আছে বছরটাকে লিখবেন এ। আচ্ছা, এখন আমার কিন্তু আরও কিছু টাকা শর্ট। কত টাকা শর্ট? ধরেন আমাদের আরও মনে হয় 5,600 টাকা শর্ট। আমার লাগবে 2 লাখ, পাইছি 1,94,400। তাহলে আমার আরও 5,600 টাকা শর্ট। 3 বছরের মধ্যে আমি 1,94,400 পাইছি। তাহলে 5,600 কখন পাবো? পরের বছর নিশ্চয়ই, চতুর্থ বছরে পাবো। কিন্তু চতুর্থ বছরে পাচ্ছি 80,000, আমার লাগবে 5,600, বাট পাচ্ছি 80,000। আমি ওই কি নিয়ম করতে পারি না? 80,000 পাওয়া যায় 1 বছরে, সুতরাং 5,600 টাকা পাওয়া যাবে কত দিনে? এই জিনিসটা বের করার জন্য 80,000 আমাদের একটু হেল্প করবে। এই জন্য পরের বছরের নগদ প্রবাহকে বলা হচ্ছে ডি। পরের বছরের নগদ প্রবাহ আপনি কেন নেবেন? কারণ আপনার এখানে কিছু টাকা শর্ট আছে, পুরো টাকা আপনি এখনো পান নাই। এই আপনার কি যে টাকাটা শর্ট, এটা আপনি পরের বছর পাবেন, পরের বছর নগদ প্রবাহের সাথে যুক্ত আছে। তাহলে এটাকে বলা হয় ডি। তাহলে দেখেন 3টা শব্দ লিখতে হবে, সি এ ডি। আচ্ছা, মেহেজাবিন এতক্ষণ পরে আসছে। সি এ ডি, সি মানে যে বছর ম্যাক্সিমাম টাকা ফেরত পাবো প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি এবং ছোট টাকা, ওই বছরটাকে বলা হয় এ। বছরটাকে বলা হয় এ, টাকাটাকে বলা হয় সি, বছরটাকে বলা হয় এ, আর পরের বছরের নগদ প্রবাহকে বলা হয় ডি। ঠিক আছে? এখন এই যে সি এ ডি কেন লিখছি, সূত্র দেখলে বুঝবো। তাহলে এটা বুঝছেন কিনা দেখেন তো, একটু বুঝছেন কিনা আমাকে একটু জানান তো কমেন্টে, যে আপনারা এই ট্যাবলের জিনিসটা বুঝছেন কিনা, অর্থাৎ এই যে সি লিখছি, এ লিখছি, ডি লিখছি, এটা বুঝছেন কিনা? কারণ কোনো সমস্যা আছে? সমস্যা না, পাচ্ছি না, আপনারা এখনো জানান নাই। আচ্ছা, তারপরে আসা যাক। তাহলে এবার আমরা ডাইরেক্ট পেব্যাক পিরিয়ডের সূত্র করব। ঠিক আছে? পেব্যাক পিরিয়ডের সূত্র করি। আমরা জানি বা আরা জানি, চাটগাঁই ভাষায় কি বলে, আরা জানি না। তাহলে পেব্যাক পিরিয়ড, আবার মার্কার দুষ্টামি করতেছে, বিনিয়োগ পরিশোধকাল বাংলায়। পেব্যাক পিরিয়ড, আমরা জানি পেব্যাক পিরিয়ড সমান CF0 মাইনাস সি ডিভাইডেড বাই ডি। সরি
এ প্লাস CF0 মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এই CF0, CF1, CF2, CF3 এগুলো কি? CF0 এটা কিন্তু শূন্য, অর্থাৎ এটা মানে ইংরেজি বর্ণমালা ও না, এটা হচ্ছে CF00, অর্থাৎ 0তম বছরে আমাদের নগদ প্রবাহের পরিমাণ কত। দেখেন আমাদেরকে অনেক সময় উদ্দীপকে এরকম প্রশ্ন থাকে, আমি দেখাচ্ছি কেন এই যে CF0 লেখা হয়, এটা অনেকের প্রশ্ন হতে পারে। ধরেন 0 1 2 3 4, আমরা এই অঙ্কের আন্তঃপ্রবাহ ধরছিলাম কত, আমাকে দিল -2 লাখ টাকা, মানে ব্র্যাকেট 2 লাখ টাকা, এরপরে বললো 80,000, এরপরে বললো 74,000, এরপরে বলছিল কত জানি 70,000, সরি এটা 70,000, এটা 74,000, এটা সাপোজ 1 লাখ টাকা। এইরকমভাবে উদ্দীপকটা দিতে পারে। দেখেন এটা একটা উদ্দীপক সৃজনশীলের জন্য, আপনাদের পরীক্ষা উদ্দীপক এইভাবে আসতে পারে। এটার নাম দিল কর পূর্ব নগদ প্রবাহ। এখন এই যে 0তম বছরে যদি 0তম বছর নামে কিছু দেখেন, এখানে লেখা থাকলো বছর, এখানে লেখা থাকলো কর পূর্ব নগদ প্রবাহ। এই যে 0 বছর বরাবর যদি কোনো কিছু দেখেন বুঝতে হবে এটার নাম হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। এখন যেহেতু এখানে 0, এই জন্য এটাকে বলা হয় ক্যাশ ফ্লো 0তম বছর। ক্যাশ ফ্লো ইংরেজি কি, মানে ক্যাশ ফ্লো এর শর্ট মিনিং হচ্ছে CF, ক্যাশ ফ্লো। আর 0তম বছর মানে এটা প্রাথমিক বিনিয়োগের টাকা, এবং এটা মাইনাস দিয়ে থাকতে পারে, ব্র্যাকেট দিয়ে থাকলে বুঝতে হবে এটা প্রাথমিক বিনিয়োগ। তাহলে এখানে CF0 বলতে প্রাথমিক বিনিয়োগকে বোঝায়, আর CF1 বলতে বোঝায় প্রথম বছর নগদ আন্তঃপ্রবাহ, দ্বিতীয় বছর নগদ আন্তঃপ্রবাহ CF2, তৃতীয় বছর নগদ আন্তঃপ্রবাহ CF3, চতুর্থ বছর নগদ আন্তঃপ্রবাহ CF4। ঠিক আছে, তাহলে CF0 বলতে প্রাথমিক বিনিয়োগকে বোঝায়। তাহলে আসেন আমরা এ কত ধরছিলাম, এ ধরছিলাম 3, তার মানে আমরা 3 বছরের মধ্যে আমাদের ম্যাক্সিমাম টাকা ফেরত পাবো। 3 বছর আমরা পাইছিলাম 1,94,400, কিন্তু আমরা তাহলে পুরো টাকা কখন পাবো, অর্থাৎ 2 লাখ টাকা পুরোটা কত বছরে পাবো? তাহলে আমাদের আরও কিছু টাকা শর্ট, 3 বছরে আমরা ম্যাক্সিমাম টাকা ফেরত পাচ্ছি, আমাদের বাকি 5,600 টাকা কত দিনে পাবো? এটা বের করার জন্য আমরা বের করতেছি যে আমি ইনভেস্ট করছি 2 লাখ, মানে বিনিয়োগ করছি 2 লাখ, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ, তার থেকে আমি ফেরত পাইছি 1,94,400। 2 লাখ টাকা বিনিয়োগ করছি, তার মধ্যে 1,94,400 টাকা ফেরত পাইছি। তাহলে এই বিয়োগটা কেন করছি? আমরা জানতে চাচ্ছি কত টাকা এখনো ফেরত পাইনি, আমার আর কত টাকা বাকি আছে, ডিভাইডেড বাই ডি এর মান ছিল কত, ডি এর মান কত বলেন তো, ডি এর মান আচ্ছা কিটা ডি এর মান কত ছিল, লাস্ট বছরের আন্তঃপ্রবাহ কত ছিল, 80,000 টাকা। হ্যাঁ 80,000 টাকা ছিল, রাইট। তাহলে লাস্ট বছর ছিল 80,000 টাকা। ঠিক আছে, খেয়াল করেন এখন কেন আমি নিচে ডি লিখলাম বা ডি দ্বারা কেন ভাগ করতেছি, ব্যাপারটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি আমি বিনিয়োগ করছি 2 লাখ, ফেরত পাইছি 1,94,400, তাহলে আমার কত টাকা বাকি, 5,600 টাকা বাকি। এখন আমি পরের বছরে 80,000 টাকা পাচ্ছি, চতুর্থ বছরে আমি 80,000 টাকা পাবো। তাহলে আমি বলতে পারি ঐকিক নিয়মের ভাষায় এক বছরে যদি 80,000 টাকা পাওয়া যায় তাহলে 5,600 টাকা পাইতে কয় বছর লাগবে, এই জন্য ভাগটা এমন হয়েছে। আমি 80,000 টাকা পাচ্ছি এক বছরে, তাহলে আমার যে 5,600 টাকা বাকি ওটা কত দিনে পাবো? তাহলে আসেন ভাগ করি, 3 যোগ 5,600কে 2 লাখ থেকে 1,94,400 বিয়োগ করলে 5,600 হয়, 5,600কে 80,000 দিয়ে ভাগ, 0.07, তাহলে সমান 3.07 বছর, এটাই অ্যান্সার। এখন দেখেন আমাদের আয়ুষ্কাল কত ছিল, 4 বছর। 4 বছর থেকে যদি এই পেব্যাক পিরিয়ডের মানটা ছোট হয় তাহলে বিনিয়োগ করা উচিত, আর যদি 4 বছর থেকে এই মানটা বড় হয় তাহলে বিনিয়োগ করা উচিত নয়। তাহলে পেব্যাক পিরিয়ড যদি এন থেকে, এন মানে প্রকল্পের মেয়াদ, যেমন এখানে পেব্যাক পিরিয়ড কত 3.07, এটা 4 বছর থেকে ছোট। যদি পেব্যাক পিরিয়ড এন থেকে ছোট হয় তাহলে বিনিয়োগ করা উচিত, আর যদি এন থেকে ছোট না হয় অর্থাৎ বড় হয় তখন বিনিয়োগ করা উচিত নয়। তাহলে এই ছিল আমাদের পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি কি পদ্ধতি শেষ করলাম, আমরা এআরআর শেষ করলাম, পেব্যাক পিরিয়ড শেষ করলাম। তাহলে আজকে আর পড়বো না, আজকে এই পর্যন্তই। আশা করি দেখেন আমার মূল কাজ ছিল আসলে এই চ্যাপ্টারে আমি মূলত সবাইকে যেটা শেখাই বা আমার মূল টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে ট্যাবলটা ঠিক করা, কারণ আমাদের সবার সমস্যা ট্যাবলটাতে, সূত্রগুলোর সমস্যা নেই। অনেকে বলছে আইআরআর সমস্যা, আইআরআর অনেক সহজ, এনপিপি অনেক সহজ, এগুলো আপনি পারবেন, এগুলো আমি করাবো, বাকি পদ্ধতিগুলো আমি নেক্সট ক্লাস অর্থাৎ চেষ্টা করবো আগামীকালকে শেষ করে দিতে।
পদ্ধতিগুলো খুব সহজ, আপনি এগুলো পারেন এবং সূত্রগুলো আপনি পারেন, অঙ্কগুলো আপনি পারেন। সমস্যাটা হচ্ছে ট্যাবলটা, এই ট্যাবলটার কারণে আমাদের অঙ্কগুলো ভুল হয়। তাহলে এই চ্যাপ্টারের মূল জিনিসটা আপনাকে ট্যাবলটা একটু ভালো করে ক্লিয়ার করতে হবে। কখন কতটুকু কয়টা ঘর করব, কখন আমি 8টা ঘর করব, কখন 9টা ঘর করব, কখন 2টা ঘর করলেই হবে, কখন 3টা ঘর করলে হবে। এই জিনিসগুলো যদি ক্লিয়ার করতে পারেন আপনার কাছে চ্যাপ্টারটা সহজ হয়ে যাবে এবং ম্যাথগুলো সহজ হবে। তাহলে অনেকের এই চ্যাপ্টারটা নিয়ে প্রশ্ন ছিল, অনেকে আমাকে বারবার নক দিচ্ছিলেন যে স্যার মূলধন বাজারিং নিয়ে ক্লাস দেন। ইউটিউবে অনেকে নক দিচ্ছে মূলধন বাজারিং দিয়ে ক্লাস নেওয়ার জন্য। তো আজকে তাহলে মূলধন বাজারিং আমাদের ক্লাস শেষ, আমরা প্রথম পর্ব কমপ্লিট করলাম এবং প্রথম পর্ব তো আজকে আসলে ম্যাক্সিমাম প্রায় 80% টপিক শেষ আমাদের। তাহলে বলতো না স্যার এখন আমাদের জটিল পদ্ধতিগুলো বাকি, এনপিভি আইআর বাকি। আসলে ওখানে পদ্ধতি বাকি, মানে সূত্র বাকি, ম্যাথ কিন্তু হয়ে গেছে অলরেডি। মূল কাজটা আমরা করে ফেলছি, আমরা এখন জাস্ট মানগুলো বসে বসে অঙ্ক করবো, আর কোনো কাজ নেই আমাদের। এনপিভি আইআর ওগুলোতে আমরা জাস্ট ম্যাথ করবো, আর কোনো কাজ নেই আমাদের। মূল কাজ শেষ। মূল কাজটা কি ছিল? বেসিক জিনিসটা, অর্থাৎ ট্যাবলটা বোঝানো, পদ্ধতিগুলো কোনটা কী জিনিস এটা বোঝানো। আর বাকি ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসে আমাদের হয়তো কত 30-40 মিনিটে একটা ক্লাস লাগবে এনপিভি আইআর বোঝানোর জন্য। আর এনপিভি বুঝলে বাকি সব পদ্ধতি নেই, আধুনিকের সব পদ্ধতি এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। আইআরআর পারি না স্যার? জি স্যার, আইআরআর এর কথাই বলতেছিলাম যে এনপিভি আইআরআর এগুলো পারবেন, সব পারবেন, আমি কথা দিচ্ছি আপনি পারবেন। তবে এর আগে আজকের পর্যন্ত আমি যা পড়ালাম সেগুলো একটু পরে বসে